আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমার চলে আসলাম আমাদের আজকের জিকে ক্লাসে। আমাদের ঢাবি খ বিভাগ পরিবর্তন 3.0 কোর্সের ডেমো উইক চলতেছে। তো আমাদের আজকে 2 নাম্বার লেকচার জিকের। সো যারা আসছো ক্লাস করার জন্য তারা একটু কমেন্ট করে বলে দাও যে আমার কথা শুনতে পাচ্ছ কি না, এবং এই ক্লাসটাও তোমরা শেয়ার করে দাও। আচ্ছা, মোসাম্মদ জ্যোতি বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট করো যে হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছ। মোহাম্মদ হাসিদ হাই দিছো। হাই, তোমাকেও হাই দিলাম। আমি কমেন্ট করতে আসছি, ধন্যবাদ তোমাকেও। ধন্যবাদ যে তুমি কমেন্টটা করছো অনেক কষ্ট করে। মিরাজ হাসান, আচ্ছা। তো আমরা গত ক্লাসে পড়াইছিলাম ঢাবি খ 23-24 প্রশ্নটা। আজকে আমরা 23-24 তো আমরা করাই ফেলছি। আজকে আমরা আরও কিছু প্রশ্ন ঢাবিরই আরও ভিএসসিআর এর বিভিন্ন প্রশ্ন আমরা আজকে অ্যানালাইসিস করব। 30টা প্রশ্ন গত দিনের মতন। শুধু 30টা প্রশ্ন আসলে হয়, দেখা যায় যে আমরা ওই প্রশ্ন বাদেও আমরা অনেক প্রশ্ন আমরা সলভ করি আর কি। ওকে, আচ্ছা দেখো আমার এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা। বলো দেখি আমাকে এখানে কি হয়েছিল। এটা কিন্তু আমার বুয়েটের পলাশীর প্রান্তর না, কিন্তু এটা কিন্তু আমাদের বুয়েটের পলাশীর প্রান্তর না। বলো এখানে আমরা একটা ছোটকালে একটা মানে একটা যুদ্ধর নাম পড়ছিলাম, দেখি কে বলতে পারবা যে এটা কবে হয়েছিল যুদ্ধটা, দেখি বলো। আচ্ছা জি আপু শুনতেছি, ওকে বলো। দেখতে পাচ্ছ যেখানে একটা ছবি দেখা যাচ্ছে, ছবির এখানে লেখা আছে পলাশী, তুমি আমাকেও দেখতে পাচ্ছ। এটা কিন্তু বুয়েটের পলাশীর প্রান্তরে সেই পলাশী না, সেটা সেই পলাশী যেই পলাশীতে আমরা জানি যে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের পর আমরা জানি যে ইংরেজদের আধিপত্য শুরু হয়। প্রথমে বাংলাতে আধিপত্য শুরু হয়, পরে পুরো ভারতবর্ষে আধিপত্য শুরু হয় ইংরেজদের। 1757 সালে, হ্যাঁ এই তো গুড। সাগর প্রধান বলছে হ্যাঁ আমরা জানি 1757 সালে কি হয়, পলাশীর প্রান্তরে পলাশীর যুদ্ধ হয়। হ্যাঁ গুড, সেই পলাশীর যুদ্ধের সেই পলাশীতে, ঠিক আছে হ্যাঁ ওকে। নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ তোমরা নিজেরাই পড়ছো, তোমাদের মনে বাংলা পরীক্ষা দিয়ে ফেলছো, তোমাদের মনে একটা বই নাটকই ছিল না, সিরাজউদ্দৌলার নাটক ছিল। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে অনেকেই হচ্ছে গিয়া এটা বুঝতে পারছো। ওকে আমরা তাহলে শুরু করে দেই। 1957 না জ্যোতি, এটা হবে 1757, ঠিক আছে 1957 না 1757। 1957 তো আমরা পাকিস্তান আমলে, এটা তো সে আরো অনেক আগেকার আমলে কথা বলতেছি আমরা। হ্যাঁ এটা হচ্ছে নবাবের আমলে, হ্যাঁ ব্রিটিশ আমলের আগে, মানে ব্রিটিশ আমল শুরু হওয়ার আগে আর কি, যদি বলি হয় মোঘল আমলের সময়। হ্যাঁ কারণ আমরা জানি যে এই পলাশী প্রান্তরে যখন আমরা হেরে গেলাম এই যুদ্ধে, তখন হচ্ছে কি ইংরেজদের প্রভুত্বটা শুরু হয় আর কি। ওকে তাহলে আসো, হ্যাঁ 1757 তুমি মানে ভুলে লিখে ফেলছিলা। ওকে আসো আমরা শুরু করি আমাদের আজকের প্রশ্নগুলা। দেখো কি বলছে প্রশ্নটা, কি আসছিল 22-23 আসছিল যে 26 সালের ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে। আমরা জানি যেমন দেখো এই বছর একটা খেলা হয়েছে, সেটা হচ্ছে অলিম্পিক। গত বছর ছিল হচ্ছে গিয়ে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট। আগামীতে হবে হচ্ছে গিয়ে আমার ফিফা বিশ্বকাপ। আমরা জানি যে এই সব খেলাগুলো 4 বছর পর পর হয়। কয় বছর পর পর হয়? 4 বছর পর পর হয়। তা আমরা জানি যে 2022 সালে কাতার বিশ্বকাপে, কাতারে হয়েছে বিশ্বকাপ, মানে কি ফুটবল বিশ্বকাপ, তাই না? আমরা জানি আর্জেন্টিনা জয়লাভ করছে। হ্যাঁ 36 বছর পর না কত বছর পর জানি আর্জেন্টিনা জয়লাভ করলো, আমরা সব রাস্তায় নেমে গেছিলাম না, আর্জেন্টিনা জয়লাভ করছে হ্যাঁ 22 সালে। তার মানে এরপরে হবে 26 সাল, তার মানে 4 বছর পর। আমরা জানি যে 26 সালে 3টা দেশে অনুষ্ঠিত হবে, তার মানে অ্যান্সারটা কি হবে 3টা দেশ। তার মানে কি এই যে এটা, তাহলে কিভাবে আমরা জানতে পারবো, দেখো কামেজু, কামেজু এভাবে মনে রাখবা। তাহলে কি কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র।
যদি সুযোগ হয় চেষ্টা করব 26 সালে যাওয়ার জন্য, হ্যাঁ, কারণ জীবনে তো আসলে কখনো তো ফুটবল বিশ্বকাপ দেখি নাই, যদি পারি চেষ্টা করব 26 সালে কানাডাতে যাওয়ার, খেলা দেখার জন্য। ওকে, তাহলে কি হলো, কানাডা, মেক্সিকো আর কি যুক্তরাষ্ট্র কামিজুতে হবে, হ্যাঁ, 26 সালের বিশ্বকাপ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের সামনে হবে, সাম্প্রতিক এটা, হ্যাঁ, সামনে হবে, এই জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি চলে আসছে, দেখবা সামনে এখান থেকে প্রশ্ন আসতে পারে, বা প্যারিস অলিম্পিক, তুমি দেখবা যে আমি কিছু কুইজ দিচ্ছি, এগুলো সব সাম্প্রতিকের কুইজ, কারণ এখান থেকে পরীক্ষায় আসার পসিবিলিটি কি বেশি তোমাদের জন্য, মানে 24 ব্যাচের জন্য। ওকে, তাহলে আসো আমরা পরবর্তী চলে যাই। কি আসছে প্রশ্ন, এটা হচ্ছে বিভিন্ন ধরনের সংস্থা, এটা একটা ইন্টারন্যাশনাল টপিক। আমরা যখন পড়াই বিভিন্ন ধরনের সংস্থা পড়তে হয় আমাদেরকে, এই সংস্থা থেকে প্রশ্নটা আসছিল। কি বলছে দেখো, প্রশ্নটা বলছে যে কোন প্রতিষ্ঠান 3 বার শান্তিতে নোবেল পুরস্কার পায়। আচ্ছা বলো দেখি, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু শান্তিতে নোবেল পাইছে। বলো উনি কবে নোবেল পাইছেন, বলো। ডক্টর মোহাম্মদ ইউনূস তোমরা সবাই জানো, বলো শান্তিতে উনি কবে পাইছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কবে পাইছেন শান্তিতে নোবেল, দেখি কে বলতে পারবে। ওইটা বলার পর আমরা এখানে আসবো। অলরেডি 3টি বলে ফেলছে জিয়াদ হাসান। আগে আগে আমরা শুনি যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন কবে। 2006, হ্যাঁ 2006, 7 না সাইফুল্লাহ, 2006। অনেকে 7 আনসার করছো, 6। আমি দুই দিকে দেখতেছি, আমাদের 2 পেজে তোমার ক্লাসটা হচ্ছে, তানভীর স্যার পেজে, আমাদের বন্ধু পাঠশালার পেজে। তো অনেকে 7 বলছো, অনেকে 6 বলছো, কি হবে 2006 সালে। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এখন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে। আজকে মনে হয় আমি একটা কুইজ দিচ্ছিলাম, গতকালকে মনে হয় দিচ্ছিলাম, হ্যাঁ, যে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছে। এগুলা কিন্তু এই যে টপিকগুলা আগে এত গুরুত্বপূর্ণ ছিল না, এখন গুরুত্বপূর্ণ হয়ে যাবে, যেহেতু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের কি এখন প্রধান উপদেষ্টা। তাহলে 6 সালে। ওকে, তাহলে গেল। তার মানে নোবেল পুরস্কার সামনে এই অক্টোবরে, যে এখন তো সেপ্টেম্বর মাস চলতেছে, অক্টোবরে ডিক্লেয়ার পাবে, হ্যাঁ, কত তো 2024। তার মানে তোমরাও 24 ব্যাচের জন্য নোবেল পুরস্কার 24টা ইম্পর্টেন্ট। হোক, ডিক্লেয়ার করুক, দেখবো আমি এটা ক্লাসেও পড়াই দিব সাথে সাথে, বা দিয়ে দিব, হ্যাঁ, তোমার জন্য সুবিধা হবে। কারণ এখন বলতে পারো যে আপু কারা কারা পাবে, আমরা এখনো জানি না। যেদিন ডিক্লেয়ার করবে, এরকম বিকালের দিকে ডিক্লেয়ার করে, হ্যাঁ, এরকম প্রতিদিন শুরু হবে অক্টোবরের ফার্স্ট উইক থেকে। দেখবো আজকে ফিজিক্স দিবে, কালকে কেমিস্ট্রি, এভাবে করে মেডিসিন, এভাবে করে প্রতিদিন এক একটা ক্ষেত্রে পুরস্কার দিবে। সো যেদিন দেয় সেদিনই জানা যায় আসলে কারা পাবে। তুমি আগের দিনও জানতে পারবা না যে কে পাচ্ছে। ওকে, তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারতেছি নোবেল পুরস্কার আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে আমাকে বলছে যে কোন সংস্থা 3 বার শান্তিতে নোবেল পাইছে। দেখো অপশনগুলো কি আছে, ICRC, আমি যদি এইভাবে লিখি ইংলিশে, অনেক জায়গায় বাংলায় লিখছে, হ্যাঁ, ICRC, এটা কি UNHCR, ইউনিসেফ, আর হচ্ছে কি IOM। দেখো আমরা জানি যে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট, রেড ক্রস বা রেড ক্রিসেন্ট, আমাদের ওম্মা এটা আবার কেমন, আমরা তো রেড ক্রিসেন্ট বলি, ঠিক কিনা। আমরা বাংলাদেশে মুসলিম কান্ট্রিতে আমরা ক্রিসেন্ট বলি, আমরা ক্রস বলি না, যেহেতু খ্রিস্টানদের এটা ক্রস, এই জন্য আমরা ক্রস না বলে আমরা রেড ক্রিসেন্ট বলি। তুমি দেখবা যে বিভিন্ন জায়গায় রেড ক্রিসেন্টের এরকম হেল্প করে না, সাহায্য করে। তুমি দেখবা হাসপাতালগুলোতে দেখবা যে রেড ক্রিসেন্টের পড়ে আছে, তার মানে এটা কি তোমার আমাদেরকে সহায়তা করে। রেড ক্রিসেন্ট তার মানে রেড ক্রিসেন্ট, রেড ক্রস একই কথা। এখন আমরা অনেকেই রেড ক্রসের ফুল মিনিংটা জানি না, এই জন্য অনেকেই এটা আনসার করতে পারে নাই। দেখো আমি এখানে রেখে নিয়ে আসছি, রেড ক্রসের পূর্ণ নাম কি, ICRC, যেটা কি ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, সংক্ষেপে ICRC। সে শান্তিতে 3 বার নোবেল পাইছে। কবে, 17 সালে, 44 সালে, 63 সালে। এই দুইটা হচ্ছে গিয়ে প্রথম আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সে অনেক সাহায্য করছিল, তার জন্য পাইছে। এরপর আবার কবে পাইছে, 63, তার মানে 3 বার পাইছে রেড ক্রস। তার মানে কি হবে অ্যান্সারটা, ICRC হবে। ঠিক আছে, আমরা কিন্তু এটা কিন্তু দিয়ে দিব, এই ফাইলটা দিয়ে দিব, পিন করে থাকবে ক্যাপশনে। আচ্ছা, তোমাদের গতকালকে বাংলা ক্লাস হয়েছে, বাংলা ক্লাসের এক্সাম আজকে রাতে হবে, আর আজকের যে জিকে ক্লাসের পরীক্ষাটা আগামীকাল দিবা। যেহেতু বাংলা পরীক্ষাটা কালকে হয় না, এই জন্য আজকে বাংলা পরীক্ষাটা দিবা, আর আগামীকাল আজকের পড়ার উপরে কালকে রাতে জিকে এক্সাম হবে। ওকে ওকে, তাহলে ICRC হবে অ্যান্সারটা, কি হবে, রেড ক্রস হবে অ্যান্সার। দেখো আমি অলরেডি আরো কিছু বলে দিচ্ছি যে রেড ক্রস নিয়ে যদি প্রশ্ন আসে, এর বাইরে আর দিবে না, এর বাইরে আর দেবে না। ফুল মিনিং বললাম,
কবে হয়েছে প্রতিষ্ঠা? 1863 সালে। এই দেখো, ঠিক আছে, কে করছে প্রতিষ্ঠা? হেনরি ডুনাট। তার নামটা কি? সুইজারল্যান্ড তার বাড়ি। এই জন্য মনে রাখবা যে রেড ক্রসের হেডকোয়ার্টার জেনেভাতে। কেমনে মনে রাখলাম? এই যে তার বাড়ি সুইজারল্যান্ড, মানে যে প্রতিষ্ঠা করছে রেড ক্রস হেনরি ডুনাট, তার বাড়ি কোথায়? সুইজারল্যান্ড। তার জন্য হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। মানে জেনেভাটা কোথায়? সুইজারল্যান্ডে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে রেড ক্রস সম্বন্ধে। হ্যাঁ, তার মানে রেড ক্রস শান্তিতে কয়বার পাইছে নোবেল? 3 বার পাইছে। তার মানে ICRC মানে হচ্ছে কি রেড ক্রস বা রেড ক্রিসেন্ট। ঠিক আছে, দেখবা যে অর্ধচন্দ্রাকৃতি আমরা ব্যবহার করি। দেখো, এই দেখো ক্রস ব্যবহার করে, কিন্তু আমাদের রেড ক্রিসেন্টে আমরা করি কি? অর্ধচন্দ্রাকৃতি লোগোটা ইউজ করি। ওকে, এবার দেখো আবারও সংস্থা থেকে প্রশ্ন আসছে, 21-22 প্রশ্ন আসছে। কি বলছে দেখো, যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কে প্রকাশ করে বা কোন সংস্থাটা প্রকাশ করে? সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক এই ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টটা প্রকাশ করে। দেখো আমি এখানে নিয়েও আসছি তোমাকে। কেন আমি ছবি সহ আনছি? যে তুমি যখন ছবিটা দেখবা তখন তোমার জন্য ইজি হবে। তুমি যখন একটা ছবি দেখো তখন তোমার চোখে গেঁথে যাবে যে অ্যান্সারটা কি হতে পারে। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক এই রিপোর্টটা প্রকাশ করে। দেখো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, দেখো এখানে লেখা আছে। তার মানে ওয়ার্ল্ড ব্যাংক এই ডেভেলপমেন্ট রিপোর্টটা প্রকাশ করে। তাহলে কি হবে অ্যান্সার? ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংক একই কথা, WB। ঠিক আছে, তারপর IBRD, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকটিভ ডিপার্টমেন্ট, হ্যাঁ, IBRD একই কথা। তার মানে ওয়ার্ল্ড ব্যাংক এই রিপোর্টটাকে প্রকাশ করে। ওকে, এই দেখো আমি লিখেও দিছি, হ্যাঁ, দেখো IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, IBRD। আমরা IBRD বলে থাকি, হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকে। তাহলে এই ওয়ার্ল্ড ব্যাংকে কি প্রকাশ করে? এই ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টটাকে সে প্রকাশ করে। ওকে, তাহলে 3 কি হবে? গ হবে। গুড। দেখো, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে প্রতি বছর দেখা গেছে প্রশ্ন হয়, শুধু ঢাবিতে না, তুমি বিভিন্ন রকম, আমি যেমন আজকে ঢাকা ভার্সিটি দেবা, আগামীতে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করাই দিব, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করাই দিব, বিউপির কোর্স একটা আমরা ক্লাস নিব যে একদম ইংলিশ ভার্সনে। আমরা জানি বিউপিতে প্রশ্ন হয় ইংলিশে, সাধারণ জ্ঞানের প্রশ্ন হয় ইংলিশে। আমরা অনেকে ভরকায় যাই, হায় আমি পড়ে গেলাম বাংলা ভার্সনে, চলে আসতো ইংলিশ ভার্সনে। হ্যাঁ, এই জন্য আমরা তোমাকে প্রশ্ন দেখাই দিব যে কিভাবে প্রশ্নগুলো হয়, তোমার যাতে ভয় না পাও। কারণ আমরা জানি বিউপিতে সবার আগে পরীক্ষা হয়। এই যে আমাদের যেই বিভাগ পরিবর্তন যে এক্সামগুলোর মধ্যে সবার আগে হয় বিউপিতে। সো আমাকে মনে রাখতে হবে যে বিউপিতে প্রশ্ন হয় ইংলিশ ভার্সনে। সো আমার আগে ভয় যাতে না পাই, যেন আমরা বিউপির জন্য আলাদা ক্লাস নিব। আচ্ছা দেখো কি প্রশ্ন আসছে, যে আমাদের বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী বাস করে। আমাদের বাংলাদেশে 50 ধরনের নৃগোষ্ঠী, যাকে আমরা বলতাম কি উপজাতি। 50 ধরনের নৃগোষ্ঠী বাস করে, যার মধ্যে সবচেয়ে বেশি বাস করে আমরা জানি চাকমা। এই প্রশ্নটা আসছিল এবার ডেন্টালে আসছিল। হ্যাঁ, আমরা জানি চাকমারা কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। ঠিক আছে, এখন শুধু আমরা তো 50 ধরনের তো এখন সব তো আমরা মনে রাখতে পারবো না। এই জন্য আমরা কিছু আমাদেরকে পড়তে হয় যে কারা কোথায় বসবাস করে। দেখো প্রশ্নটা কি আসছে, যে হাজং নৃগোষ্ঠী কোথায় বসবাস করে। ঠিক আছে, এবার দেখো আমি যদি লিখি, আমি বাদ দিই, হ্যাঁ, অপশন আগে বাদ দিই। বান্দরবনে বাস করে খুমি, এটা একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী। সিলেটে বাস করে হচ্ছে গিয়ে মণিপুরি, খাসিয়া। তোমরা যদি সিলেটে যে থাকো, যে বলে না মণিপুরি শাড়ি পরে, তার মানে কি ওই যে মণিপুরি ওই ক্ষুদ্র নৃগোষ্ঠী ওই শাড়িটা বানায়। তাহলে মণিপুরিরা বাস করে সিলেটে। আর বাকি খাসিয়া, হ্যাঁ, খাসিয়া কিন্তু আসামেও বসবাস করে, তারপরে হচ্ছে গিয়ে মেঘালয়তে বসবাস করে। আমরা জানি যে আমাদের সিলেটের সাথে মেঘালয়ের কি আছে, সীমানা আছে। আমি নিজেই গেছি, যে আমি খাসিয়া পল্লীও দেখছি সিলেটে। হ্যাঁ, তার মানে খাসিয়া বাস করে কোথায়? সিলেটে। রংপুরে বাস করে রাজবংশী। তার মানে দেখো বাকি থাকলো কি, দেখো হারাধনের 4টি ছেলে, রইল বাকি কি? 1। তাহলে কি হবে? নেত্রকোনা। তুমি এইভাবে বাদ দিতে পারো। তুমি যদি জানো যে কোনটা কোথায় বসবাস করে, তাহলে বাদ দিয়ে দাও। আমার রইল কি? নেত্রকোনা। তাহলে কি হবে অ্যান্সারটা? নেত্রকোনায় বাস করে। মানে ময়মনসিংহ নেত্রকোনায়, আমরা জানি ময়মনসিংহ নেত্রকোনা পাশাপাশি। তার মানে ওই এলাকাতে আমার কে বাস করে? এই হাজংরা বাস করে। দেখছো, তোমাকে কিন্তু আরো কতগুলো বলে দিলাম। দেখবা এটা আসছে পরীক্ষায়, রাজবংশেও আসছে পরীক্ষায়। আমার ইয়ারটা মনে নাই, কিন্তু এটাও আসছে। যে এটা মনে খুব সম্ভবত আমার আরিউতে আসছে মোস্ট প্রবাবলি। ঠিক আছে, বুঝতে পারতেছো আরিউতে কেন আসছে? ওই পারে রংপুর, তারপরে হচ্ছে গিয়ে আমার রাজশাহী, এগুলো তো কাছাকাছি, এই কারণে। তার মানে আমরা পেয়ে গেলাম, শুধু নেত্রকোনা বলি নাই, আমি বাকিগুলো বলে দিলাম। ওকে, তাহলে কি হবে অ্যান্সারটা? 4 ক। অনেকেই বলতেছো ও এইচএসসি ব্যাচ 26 হয়ে ক্লাস করতেছি। বাবা 26 তো মানে হচ্ছে কি, এই তো এবার ম্যাট্রিক পরীক্ষা দিছে মাত্র। তাহলে এবার ফার্স্ট ইয়ার এইচএসসি ফার্স্ট ইয়ার।
ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে হাজংরা ভাস্কর নেত্রকোনা। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ বলা যায় না পরীক্ষা চলে আসতে পারে। এখন যদি বলে যে খাসিয়া উপজাতি বা নৃগোষ্ঠী কোথায় বসবাস করে, তাহলে কি হবে? সিলেটে বাস করে। ওকে, এই দেখো এবার আমরা জানি আদমশুমারি বা জনশুমারি, যে আমাদের যে মানুষ গণনা করে, সেটা আমাদের লাস্ট হয়েছে 2022 সালে। তো বাংলাদেশে এই পর্যন্ত আদমশুমারি হয়েছে 6 বার। ঠিক আছে, পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে প্রথমবার কবে হয়েছে বা সর্বশেষ কবে হয়েছে। আমরা এখন এই আদমশুমারিকে জনশুমারি বলে উল্লেখ করি। তো দেখো, আমি যদি প্রথমে আগে দেখি, এই প্রশ্নটাকে পরে পড়ি, আগে আমরা একটু আদমশুমারি নিয়ে পড়ি। আমাদের বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়েছে 74 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় আসে। হ্যাঁ, আর উপমহাদেশে হয়েছে 1861 সালে। তার মানে কি ব্রিটিশ আমলে, লর্ড মেয়র শাসন আমলে। এটাও কিন্তু প্রায় আসে। তাহলে মানে খেয়াল করতে হবে, হ্যাঁ, বাংলাদেশ বলছে না উপমহাদেশ বলছে। ওকে, তাহলে ওটাও লিখে দিলাম। তাহলে আমরা কি বললাম? 74 হচ্ছে আমাদের প্রথম আদমশুমারি, ফার্স্ট। ঠিক আছে, সেকেন্ড হয়েছে 81-এ। এরপর মনে রাখবা আমাদের আদমশুমারি বা জনশুমারি গুলো হচ্ছে 10 বছর পর পর। তাহলে মুখস্থ করার দরকার আছে। তুমি 10 ইয়ার্স যোগ করো, মানে 10 যোগ করো, তার মানে 81 পর 91। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, তারপরে 2001, দেখো 10 যোগ করছি, তারপর কি 2011। এখন তুমি বলবা যে 2011 সাথে 10 যোগ করলে হয় 2021। তাহলে 21-এ কেন হয় নাই? কারণ ওই যে জানো তোমরা 20 সালে আমরা কোভিডে আক্রান্ত হয়ে, হ্যাঁ, 20-21 পুরা 2টা বছরই কিন্তু একদম পুরা আমাদের একদম মানে আমরা আটকায় গেছিলাম, তাই না? যে কোনো কিছু হয় না, এই জন্য দেখা গেছে আমাদের 21 সালে হয় নাই, এই জন্য আমাদের 22 সালে হয়েছে 15 থেকে 21 জন। তার মানে আমাদের সর্বশেষ হয়েছে কবে? ষষ্ঠ, মানে 6 নাম্বারটা হয়েছে। ঠিক আছে, তো এই 6 নম্বরে কি বলছে যে এই আমাদের আদমশুমারি বা জনশুমারি 22 অনুযায়ী বাংলাদেশে নারীর সংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ, তাই না? এটাই বলছে। মনে রাখবা এইবার আদমশুমারিতে দেখা গেছে, আমার মুখে চলে আসে আদমশুমারি, আমরা আগে বলতাম, বা জনশুমারি। এখন আমাদের, আমি এভাবে লিখি, নারী ও পুরুষের অনুপাত, হ্যাঁ, 100:98। তার মানে কি পুরুষের সংখ্যা কমে গেছে, নারীর সংখ্যা বেড়ে গেছে। দেখো 100 অনুযায়ী নারী 100 হইলে পুরুষ হবে 98। তাহলে সেই অনুযায়ী তার মানে কি নারীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, একজন বলছে, শারমিন বলছে 49.51। দেখো আমি কি বলছি, নারী সংখ্যা বেশি। এখন তাহলে বলো নারীর সংখ্যা বেশি তাহলে কি হইতে পারে? ঠিক আছে, যেহেতু নারীর সংখ্যা বেশি, এই জন্য আমাদের অ্যান্সারটা 50.43%। হ্যাঁ, এই যে এখানে আমাদের সংখ্যাটা দাবা আছে, ওই সংখ্যা অনুযায়ী আমরা যখন ভাগ করে 100%-এ গুণ করছি, তখন দেখা গেছে কত আসছে? 50.43%। ওকে, তাহলে আমাদের কি হবে অ্যান্সারটা? 50.43। নারীর সংখ্যা এখন বেশি পুরুষের থেকে, অ্যাকর্ডিং টু জনশুমারি 2022। ওকে, বুঝা গেছে? এটাও কিন্তু চলে আসতে পারে, বলা যায় না, বলতে পারে যে 2022 সালের জনশুমারি অনুযায়ী পুরুষ ও নারীর অনুপাত, সংখ্যার অনুপাত কত। দেখো পুরুষ যদি আগে বলে, দেখো আমি বলি পুরুষ যদি বলি আগে, তাহলে কি 100 দিলে হবে? যেহেতু আমার নারী বেশি, তখন হবে 98:100। এইটা খেয়াল করবো, অনেকে খেয়াল করে না, কি আগে নারী বলছে না পুরুষ বলছে। তার মানে দেখো, যদি নারী বলে আগে তাহলে 100 হবে অ্যান্সারে, আর যদি পুরুষ বলে আগে তাহলে কি হবে? 98টা আগে হবে, কারণ পুরুষটা কম। তো খেয়াল করবা, আমরা অনেক সময় মানে অপশন দেখে দাগায় ফেলি, এই কাজটা করা যাবে না। ঠিক আছে, তাহলে কি হবে? 50.4। তুমি অ্যান্সার দিছো রিফাত, ওকে গুড। হ্যাঁ, রিফাত বলছে 50.43। আমি জনশুমারি 22-এ আমি গণনা কাজ করেছি। বাহ, তাহলে তুমি তাহলে ভালো মতো জানবা, তাই না, যে মেয়ের সংখ্যা বেশি। ওকে, দেখো আমরা এই যে কোর্সটা নিচ্ছি, এই দেখো তোমরা বলতে পারো যে শুধু কি সায়েন্সদের জন্য পড়াচ্ছি আমরা। দেখো না, যারা বিভাগ পরিবর্তন করতে চাও, তোমরা যদি মানবিক হও অথবা বিজ্ঞান বিভাগ হও অথবা ব্যবসা শিক্ষা বিভাগ হও, তুমি 3 বিভাগ থেকেই কিন্তু বিভাগ পরিবর্তনে তুমি এক্সাম দিতে পারবা। ঠিক আছে, তার মানে শুধু আমরা সায়েন্সের জন্য না, যারা বিভাগ পরিবর্তন করতে চাও, তোমরা 3টা বিভাগেরই তোমরা স্টুডেন্টরা তোমরা এই বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এবার চলে আসি তাহলে আমরা আবারও প্রশ্নে। এটাও আমার 21-22 দেশে আসছে নদ নদী। এইবার তো আসলে নদ নদী আমার জন্য, আমার কাছে গুরুত্বপূর্ণ কি লাগে, মানে কি বলো? হ্যাঁ, বন্যা হইলো। আমরা জানি যে গোমতী নদীতে পানি বেশি হওয়ার কারণে আমাদের কুমিল্লা শহর, তারপরে ফেনী, নোয়াখালী ডুবে গেল। তো আমরা জানি যে এই গোমতী নদীটা কোথা থেকে আসছে? ত্রিপুরা থেকে। ত্রিপুরার ডুম্বুর লেক থেকে
আমাদের এই গোমতী নদীর উৎপত্তি। তো আমরা জানি যে ভারত ওই ডুম্বুর লেকে কি বানাইছে, ডুম্বুর বাঁধ। তার মানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বলতে পারে যে ডুম্বুর বাঁধটা কোথায় অবস্থিত, তখন তুমি যদি না পারো, এটা কিন্তু একদমই এখন কিন্তু আমরা কখনো এতদিন পড়াই নাই ডুম্বুর বাঁধ দিয়ে, এখন এটা কিন্তু আমাদের জন্য সাম্প্রতিক হিসেবে গুরুত্ব হয়ে গেছে যে ডুম্বুর বাঁধটা কোথায় অবস্থিত বলতেই পারে। হ্যাঁ, সো এই জন্য বললাম আন্তঃসীমান্ত নদী কেন গুরুত্বপূর্ণ। দেখো এই যে আমি বললাম গোমতী নদীটা কোথেকে আসছে, ত্রিপুরা থেকে আসছে। গোমতী নদী ওরাও ব্যবহার করতেছে, আমরাও ব্যবহার করতেছি, তাই না? এই যে যে নদীগুলো আমরা ব্যবহার করতেছি দুইটা দেশই, তার মানে একই নদী দুই দেশ ব্যবহার করতেছে, ভিন্ন নদী না কিন্তু একই নদী। এই জন্য এগুলোকে বলা হয় কি জানো, অভিন্ন নদী, তাই না? নদী তো ভিন্ন না। এই যে ওরা বলে গঙ্গা, আমরা বলি পদ্মা। ওরা বলে বরাক, আমরা বলি কি পরে এসে মেঘনা হয়েছে। তার মানে কি, বা ওরাও কিন্তু ব্রহ্মপুত্র বলে, আমরাও কিন্তু ব্রহ্মপুত্র বলি। ওরাও তিস্তা বলে, আমরাও তিস্তা বলি। ওরাও গোমতী বলে, আমরাও গোমতী বলি। তার মানে এই নদীগুলো হচ্ছে গিয়ে কি বলা হয়, যে ওরাও ব্যবহার করতেছে, আমরাও ব্যবহার করতেছি, এগুলোকে বলা হয় অভিন্ন নদী। আর একটা টার্ম আছে আন্তঃসীমান্ত নদী। কি বলা হয়, আন্তঃসীমান্ত, সেম কথা, ঠিক আছে? আমাদের বাংলাদেশে মোট এই অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে কি, আমি 57টা বলি, 58 বলবো না, ওটা নিয়ে ঝামেলা আছে। ইন্ডিয়ার সাথে দেখো, ইন্ডিয়াকে তুমি কিন্তু নেগলেক্ট করতে পারবা না, যতই আমরা বয়কট করি। হ্যাঁ, ইন্ডিয়ার সম্পর্কে তো আমাদের বলতেই হবে, কারণ আমাদের তিন পাশেই ভারত, তুমি ওকে নেগলেক্ট করে আগাইতে পারবা না। হ্যাঁ, যতই আমরা বলি না কেন, আমাদের কথায় কথায় চলেই আসবে। এই যে নদীগুলো বলতেছি, এগুলো দেখি তো আমরাও ব্যবহার করতেছি, ওরাও ব্যবহার করতেছে, তোমার তো নাম চলেই আসবে। এই যে 7 সিস্টার্স, হ্যাঁ, আমাদের বাবরের, আমাদের 7 বোন পড়তে হচ্ছে না, 7 বোন তো পড়তেই হবে না, কি বলো? হ্যাঁ, সো এই কারণেই 51.2% কেন হলো না, কারণ হচ্ছে গিয়ে তুমি যদি পিছনে যদি দেখো, তুমি এখানে আমার তুমি যে নারী এ পুরুষের যে এই যে জনসংখ্যা তুমি যদি ভাগ করো ইন্টু 100 করো, তখন দেখবে তুমি 50.43 আসবে এই অনুযায়ী। হ্যাঁ, ঠিক আছে, এই যে এই অনুযায়ী 50.43, ঠিক আছে, এই অনুযায়ী তোমাকে 50.4, তুমি যদি দেখো, তুমি ভাগ করে দেখো, ইন্টু 100 করো, তুমি দেখবা 50.43 পাবা, এই জন্যই 50.43। ওকে, আচ্ছা, আমরা তাহলে কোথায় ছিলাম? আমাদের অভিন্ন নদীর সংখ্যা 57টা, তার মধ্যে ইন্ডিয়ার সাথে আমাদের 54টা, আর মায়ানমারের সাথে আমি MY লিখলাম, মায়ান, হ্যাঁ, সাথে 3টা, তাহলে কি হয় দেখো 57টা হয়, ঠিক আছে? তার মানে কি ইন্ডিয়ার সাথে 54টা নদীর সাথে আমাদের কি মানে ওরাও ব্যবহার করতেছে, আমরাও ব্যবহার করতেছি। তার মানে এগুলোকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। তো কি বলছে, তিস্তা, দেখো আমি মুখে কিন্তু অলরেডি বলতেছিলাম তিস্তার কথা, মহানন্দা, জাদুকাটা, এই নদীগুলা কি? দেখো অপশন বলছে পাহাড়ি নদী, মেঘনার উপনদী, নুরিবাহী নদী, নাকি কি আন্তঃসীমান্ত নদী। তা আমি কি বললাম যে এগুলো আমাদের অভিন্ন নদী বা আন্তঃসীমান্ত নদী। দেখি কে আসো সুনামগঞ্জের, কেউ আসো কিনা এখানে সুনামগঞ্জের? আমরা কেন বললাম সুনামগঞ্জের কথা, কারণ আমরা জানি জাদুকাটা নদী এটা কোথায়, সুনামগঞ্জে, একদম বর্ডারের সাথে, একদম বর্ডার। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটাই সেই জাদুকাটা নদী। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে মেঘালয়, এই যে দেখো এটা কিন্তু ভারত, এটা ইন্ডিয়া। এই দেখো যে এই যে নদীটা না আমরাও ব্যবহার করতেছি, দেখো এদিক থেকে আমরাও যাচ্ছি, এদিক থেকে কিন্তু ওরাও কিন্তু এসে এই নদীটা ব্যবহার করতেছে। তার মানে একই নদী আমরা ব্যবহার করতেছি, আমরাও সাথে কে ভারত। ঠিক যেমন যদি কেউ নাফ নদী ইউজ করো, যদি কেউ যেয়ে থাকো নাফ নদীতে, দেখবা আমাদের সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য আমাকে এই নাফ নদীটা ব্যবহার করতে হয়। তখন তুমি দেখবা যে নাফ নদীটা অর্ধেক ব্যবহার করতেছে মায়ানমার, অর্ধেক ব্যবহার করতেছে আমরা, কারণ ওটা ভাবে করে দেওয়া আছে, সীমান্ত করে দেওয়া আছে যে এটুকু ভারত, সরি মায়ানমারের, আর বাকিটুকু কি আমাদের, মানে বাংলাদেশের। সো কারণ নাফ নদীটাও কি যে আন্তঃসীমান্ত নদী, ওই যে মায়ানমার সাথে সাঙ্গু, নাফ, মাতামুহুরি, এই 3টা নদী আর কি। আরেকজন বলছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ক্লাস, সুনামগঞ্জের আসি ম্যাম, যে রাব্বি বলছে, তার মানে তোমাদের ওই এলাকার না জাদুকাটা নদী সুনামগঞ্জে, তাহলে এটা আনসারটা কি হবে, আন্তঃসীমান্ত নদী। আমি গেছিলাম তোমাদের সুনামগঞ্জে। এবার আসো প্রশ্ন কি আসছে দেখো, সেটা আমাদের বিভিন্ন রকম চিত্রশিল্পী বিভিন্ন রকম ছবি এঁকে গেছে, ওখান থেকে প্রশ্ন আসে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই 2 জন বেশি গুরুত্বপূর্ণ, আর SM সুলতানকে আমি একটু 3 নম্বরে রাখলাম। প্রশ্ন আসছে যে নবান্ন কার চিত্রকর্ম। তুমি যদি এখানে দেখো যে আমরা জানি জয়নুল আবেদিনের বিখ্যাত কিছু চিত্রকর্ম আছে, সংগ্রাম,
গায়ের বধূ, আমি যখন পড়াতে আমি বলি, হ্যাঁ, সংগ্রাম, গায়ের বধূ, নবান্ন, ম্যাডোনা 43, পায়নের বধূ, হ্যাঁ, এই জিনিসগুলো হইতেছে গিয়ে পায়নিয়ার মা, হ্যাঁ, পায়নিয়ার মা, গায়ের বধূ। তারপর হচ্ছে গিয়ে মনপুরা 70, খুবই গুরুত্বপূর্ণ মনপুরা 70 বলতেছি, হ্যাঁ। বিদ্রোহী গরু, হ্যাঁ, তুমি এই বিদ্রোহী গরু তুমি পাবা কোথায়? 50 টাকার নোটে। না 50 টাকার নোটে মইটানা, সরি, বিদ্রোহী গরু না, মইটানা পাবা 50 টাকার নোটে। 50 টাকার নোটে দেখবা যে মইটানা, দেখবা যে একটা গরু পিছনে মই দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তুমি দেখবা 50 টাকার নোটটা বের করো, আমার কাছে ব্যাগের মধ্যে আছে, দেখতে হবে, তাহলে দেখবা যে মইটানা, তার মানে ওটা হচ্ছে কি আমাদের কি, এটা একটা চিত্রকর্ম, ওইটা কার? জয়নুল আবেদিনের। তার মানে ওনার বিখ্যাত কিছু চিত্রকর্ম আছে, সেগুলোতে পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখো নবান্নর ছবি এখানে দেওয়া আছে, তাহলে কি হবে অ্যান্সারটা? জয়নুল আবেদিন। দেখো ওনার আরেকটা চিত্রকর্ম আছে বিখ্যাত, ম্যাডোনা 43, সংগ্রাম, এটাও প্রায় আসে, ঠিক আছে। ম্যাডোনা 43 হচ্ছে গিয়ে 1943-তে যে দুর্ভিক্ষ হয়েছিল, উনি ওই দুর্ভিক্ষ নিয়ে কিছু ছবি আঁকছেন, সেই ছবিগুলো খুব বিখ্যাত, এই জন্য এটাকে বলা হয় ম্যাডোনা 43। দেন আরেকটা আছে সংগ্রাম, তুমি দেখবা যে যদি কেউ সোনার গায়ের জাদুঘরে যাও, তুমি দেখবা যে একটা গরুর গাড়ি খুব মানে পিছন দিকে লোক টেনে মানে সামনের দিকে আগাচ্ছে, খুব কষ্ট করে মানে সংগ্রাম করতেছে, সেটাই হচ্ছে কি সংগ্রাম চিত্রকর্ম। দেন মনপুরা 70, এখন আমরা জানি, দেখি বলো মনপুরা কি, শুধু মনপুরা কি বলো, কে বলতে পারবা? সিনেমা দেখছো না? তোমাদের আবার সিনেমা দেখার এক্সপার্ট, বলবো সিনেমার নাম মনপুরা, আমরা সিনেমা দেখছি নাকি? ওই যে চঞ্চল চৌধুরীর সিনেমা ছিল না, একটা গানও আছে, কিনি সোনারো পালঙ্কে একটা গান আছে। মনপুরার একটা সিনেমা নাম আমরা জানি, কিন্তু সিনেমাটা আমরা জানি যে একটা দ্বীপকে কেন্দ্র করে গঠিত হয়েছে, হ্যাঁ, বা দ্বীপ বলি বা চর বলি। তো মনপুরা দ্বীপের নাম। তো 1970-তে ভোলাতে অনেক বড় সাইক্লোন হয়, আমরা জানি প্রায় 3 লক্ষ মানুষ মারা যায়। তো এই মনপুরা দ্বীপটা ওই ভোলাতে পড়ছে, তার মানে ওই মনপুরা দ্বীপটা লন্ডভন্ড হয়ে গেছিল ওই 70 সালে সাইক্লোনে। তো উনি ছবি আঁকছে এরকম, যারা লাশ পড়ে আছে বা কেউ বসে কাঁদতেছে, মনপুরা দ্বীপ নিয়ে আঁকছেন, 70-এর সাইক্লোন, তাই উনি নাম দিচ্ছে এটাকে মনপুরা 70। প্রশ্ন কিন্তু আসে যে মনপুরা 70 কি, তোমাদের চোখে পড়ে মনপুরা, দাগায় দিয়ে আসো সিনেমার নাম, কিন্তু আসে কি মনপুরা 70, তাহলে কি হবে? চিত্রকর্ম, ঠিক আছে, কার? জয়নুল আবেদিনের। ওকে না, 76-এর মনন্তর নাতিক, এটা হচ্ছে গিয়ে 76-এর মনন্তর হয়েছে বাংলা 1176 সালে ব্রিটিশ আমলে, ঠিক আছে। আর এটা 43-এর মনন্তর, ঠিক আছে, 1943 সালে হয়েছে যেটা, সেটা 43-এর মনন্তর, সেটার সাথে এটা মিল নাই, এটা আরেকটা 76-এর মনন্তরটা আলাদা, ব্রিটিশ আমলে। আচ্ছা, কামরুল হাসান আমি কিছু বলে দেই। কামরুল হাসানের কিছু চিত্রকর্ম আছে, সেটা হচ্ছে গিয়ে 3 কন্যা, এটা বিখ্যাত চিত্রকর্ম, 3 কন্যা তার। তারপর আরেকটা আছে এই জানোয়ারদের হত্যা করতে হবে, আচ্ছা আমি বানানটা মানে ভুল করছি না, ঠিক আছে, এই জানোয়ারদেরকে হত্যা করতে হবে, এটা ইয়াহিয়া খানের ব্যঙ্গ চিত্রকর্ম। আরেকটা আছে দেশ আজ বিশ্ব ব্যাহার খপ্পরে, হ্যাঁ, নামটা খুব সুন্দর না, দেশ আজ বিশ্ব ব্যাহার খপ্পরে। এই ছবিটা তিনি আঁকছিলেন একদম ওনার শেষ পোস্টার, উনি মারা যাওয়ার আগে এই ছবিটা তিনি মানে এই পোস্টারটা আঁকতেছিলেন। তো এই 90s-এর দিকে আমরা জানি যে এরশাদকে নামানোর জন্য আমরা এরকম আন্দোলন করছিলাম, তখন ওই আন্দোলনের সময় উনি এই ছবিটা আঁকছিলেন। কোনটা? সেটা হচ্ছে গিয়ে দেশ আজ বিশ্ব ব্যাহার খপ্পরে। ওই ছবিটা আঁকতে আঁকতে উনি অসুস্থ হয়ে পড়েন, তারপর উনি ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে উনি মারা যান। তাহলে এই ছবিগুলো কি আঁকছে? কামরুল হাসান। আর এস এম সুলতান একটা বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে গিয়ে প্রথম বৃক্ষরোপণ। এবার একটু কাহিনী বলি বৃক্ষরোপণ নিয়ে। ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসছে ফার্স্ট ট্রি প্ল্যান্টেশন হচ্ছে মানে ইংলিশে দিছে ফার্স্ট ট্রি প্ল্যান্টেশন, আর কেউ পারে না, ভাবছে কি কোনো বিদেশি বুঝি এটা ছবি, এই ছবিটা আঁকছে, ইংলিশে দিছে। আমরা পড়াইছি প্রথম বৃক্ষরোপণ, প্রশ্ন আসছে ফার্স্ট ট্রি প্ল্যান্টেশন, এটা কার চিত্রকর্ম? আর সবাই ভাবছে আচ্ছা এটা মানে কোনো বিদেশি কোনো কেউ মনে ছবিটা আঁকছে। হায় হায়, এটা তো পারি না। আমরা কিন্তু পারি কি বাংলায় প্রথম বৃক্ষরোপণ, এটা কে আঁকছে? এস এম সুলতান, ঠিক আছে। আমাদের হাতিয়ার পাশে মনপুরা, দেখো অনেক একজন বলছে, নিশান বলছে যে হ্যাঁ একটা উপজেলা, ভোলার একটা জায়গার নাম, হ্যাঁ সেটাই তো বললাম যে ভোলার একটা কি উপজেলা আমাদের মনপুরা বা মনপুরা দ্বীপ বা কি চর। তার মানে আমরা পেয়ে গেলাম কামরুল হাসানেরও কি কি চিত্রকর্ম, জয়নুল আবেদিনও শুধু নবান্ন পড়ি নাই, আমরা অন্য অনেকগুলোও পড়ছি, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষায় প্রায় আসে।
তারপর আসো আমাদের জাতীয় সংসদ, আমরা জানি যে এবার আন্দোলনের পর অনেকেই সংসদের ভিতরে ঢুকছিল, তার মানে অনেকেই সংসদের ভিতরে ঢোকার সুযোগ হয়েছে এবং দেখার সুযোগ হয়েছে। আমি যাই নাই, আমার এখন দেখার সুযোগ হয় নাই ভিতরে, বাইরে থেকে দেখছি সব সময়। তো আমাদের এই জাতীয় সংসদ ভবন, এটা স্থপতিকে কে বলতে পারবা? আগে স্থপতিটা বল দেখি, এই প্রশ্নটা আগে পরে করব। স্থপতিকে কে বলতে পারবা দেখি? যারা যারা গেছো তারা কি জানো যে স্থপতিটা কেটা? স্থপতিকে বলো দেখি। আমাদের এই জাতীয় সংসদ ভবনের স্থপতিকে? লুই আইকান। হ্যাঁ, একজন বলছে অ্যান্সারটা লুই আইকান, উনি আমেরিকার নাগরিক। লুই আইকান, বানানটা মানে ভুলতে পারে। এই জাতীয় সংসদ আমাদের হচ্ছে কি, আমরা জানি যে আমাদের প্রথম নির্বাচন হয়েছিল 7ই মার্চ 1973 সালে। তার 1 মাস পর জাতীয় সংসদ বসে, তার মানে আমাদের প্রথম জাতীয় সংসদ বসে হচ্ছে গিয়ে দেখো 7ই এপ্রিল 1973 সালে। তার মানে আমি যদি 1973 সাথে যদি যোগ করি 50, তাহলে কত হয় দেখো? 3 7 5 12, সরি 2023 আর কি। হ্যাঁ, আচ্ছা আমি কি ভুল করলাম নাকি ঠিক আছে বলো তো? 73 সাথে 50 বছর পূর্তি, তাহলে কি হবে? 7 5 12, মানে আমার যোগটা ভুল হইতেছে, 2023 আর কি। 2023 আমার 50 বছর পূর্তি হয়েছে আর কি, ওইটাই। তাহলে 7ই এপ্রিল 2023 আমার হচ্ছে গিয়ে 50 বছর পূর্তি হয়। তার মানে আমরা জানি আমার 50 বছর না, সংসদের 50 বছর, ঠিক আছে? আমাদের সংসদে দেখো 50 বছর, 50 ইয়ার্স। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? গোল্ডেন জুবিলি বলি না? আমার হয় নাই, এখনো হয় না, বুড়া বানাই ফেলাইলা। গোল্ডেন জুবিলি, গোল্ডেন জুবিলি, বা কি বলা হয় এটাকে? সুবর্ণ জয়ন্তী হয়েছে। হ্যাঁ, তাহলে কত তোমার 50 বছর হয়েছে আমাদের সংসদের, আমার না, ঠিক আছে? আচ্ছা মিজানুর রহমান, তোমাকে ভর্তি হইতে হবে যে এই ঢাবি খ বিভাগ পরিবর্তন করছে, কারণ এখানে তুমি হচ্ছে গিয়ে মানবিকের জন্য গুচ্ছের প্রিপারেশন নিতে পারবা। ওকে, তোমার কমেন্টে রিপ্লাই আমি দিয়ে দিলাম। না পড়া মুখস্থ করতে পারতা? সবাই তো না পড়াই পরীক্ষা দিবে অ্যাডমিশনে, কি বলো? হ্যাঁ, আপনি যে গল্পের মতো পড়াই দিতেছেন এরকম কিন্তু আমি দেখিনি সচরাচর। আমি নিজে তো একসময় অ্যাডমিশনে ক্লাস করে আসছি, ঠাস ঠাস করে পড়াই ফেলতে। হ্যাঁ, ঠাস ঠাস করে পড়ানো আর এভাবে করে পড়ানোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, যেমন আমি কিন্তু আসলে পড়াচ্ছি 13 সাল থেকে, যেমন অনেকে বলছে যে আপু আপনি যেভাবে পড়ান আমাকে অন্য কোথাও আমি মানে পড়ে আসছি, দেখা যায় যে ওখানে এরকম জাস্ট খালি রিং দিয়ে পড়াই দিছে। তুমি যদি গল্পের ছলে পড়ো তাহলে তোমার জন্য ইজি হবে। হ্যাঁ, যেন আমি যেটা একেবারে সরাসরি যাই না, তোকে বলে দিলাম যে আসলে আমাদের প্রথমটা কবে হয়েছে, তারপর আমাদের কি 50 বছর পর আমাদের কবে হবে। তাহলে 23 সালে আমাদের মানে গত বছর 7ই এপ্রিল আমাদের 50 বছর পূর্তি হয়েছে কি সংসদের। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আমরা জানি সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবিলি এটা কি একটা মার্ক, এই কারণে। আচ্ছা, এবার দেখো ইপিজেড থেকে প্রশ্ন আসছে যে বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড, যদি ওরা একমাত্র বলে নাই, ওরা বলছে দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোনটি। ইপিজেড মানে কি? এক্সপোর্ট প্রসেসিং জোন, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। তো আমরা যে এলাকায় আমরা জানি যে আমরা বাংলাদেশের থেকে আমরা বিভিন্ন দেশে আমরা রপ্তানি করি, এক্সপোর্ট করি আমরা মাল। তো আমরা তো এরকম না যে একটা জিনিস উৎপাদন করে জাস্ট রেডি করে পাঠাই দিলাম, ওটাকে আমাকে প্রসেস করে আমাকে একটু রেডি করে আমাকে এটা পাঠাইতে হবে। তো যে এলাকায় আমরা প্রসেস করি এটাকে বলা হয় কি? ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোন বা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, মানে বাংলা যদি বলি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। তো আমাদের সরকারি খাতে মোট ইপিজেড হচ্ছে গিয়ে 8টা। খেয়াল করে দেখো, সরকারি খাতে বলছি কিন্তু এটাই প্রায় আসে, আর 2টা হচ্ছে গিয়ে বেসরকারি, এটা তেমন আসে না, এটাই আসে। সরকারি খাতে মোট ইপিজেড কয়টা? 8টা। প্রথম ইপিজেড চট্টগ্রাম, আর আরেকটা কোনটা আসে? একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড। দেখো আমার ছবিতে তুমি দেখতে পাবা, তুমি এখানে অ্যান্সারটা না দেখে তুমি নিজেই দেখো তো অ্যান্সারটা কি হবে। দেখো আমার এই ছবিতে লেখা আছে, হ্যাঁ, উত্তরা ইপিজেড। এই দেখো নীলফামারী লেখা আছে, সংগলসি নীলফামারী। তার মানে একমাত্র কৃষিভিত্তিক ইপিজেডটা কোথায়? নীলফামারীতে। এটা কোন বিষয়ের উপর ক্লাস? সাধারণ জ্ঞান, মোহাম্মদ ইমন। নীলফামারী, তাহলে কি হবে অ্যান্সারটা? নীলফামারী। যদি কেউ থাকো নীলফামারীতে তাহলে অবশ্যই তোমরা জানো এটা কোন জায়গায়। তাহলে উত্তরা ইপিজেড। আবার উত্তরা পোলা পাইন যারা আমাদের ঢাকায়, হ্যাঁ, যখন আমি পড়াই, তা যেহেতু আমার তো ঢাকাতেই পড়ানো হয়,
তো যখন পড়াই তখন আমি যখন বলি উত্তরা তখন বলে ফেলে ঢাকা, হ্যাঁ, কারণ আমি জানি ঢাকা তো একটা জায়গার নাম আছে উত্তরা, তাহলে এটা উত্তরা ঢাকা না, এটা কি উত্তরা নীলফামারী। এই জন্য আমরা উত্তরা ইপিজেডও বলি, দেখো উত্তরা ইপিজেড, তাহলে এটা কোথায়? নীলফামারীতে। তাহলে একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কি হবে? উত্তরা নীলফামারী। ওকে, ফরিদপুরে কি কোনো অফলাইন কোনো শাখা আছে? না, আমাদের মেনলি অনলাইনে। এবার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন কিন্তু প্রতি বছরই একটা না একটা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন মাস্ট পাবাই। কি বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন 3টি অনুষদ বা ফ্যাকাল্টি, তাই না? অনুষদ মানে ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি কয়টা ছিল? তো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালের কত? 1 জুলাই। জুলাই আগে লিখি না, সাধারণত তারিখ আগে লিখতে হয়। 1 জুলাই 1921 সালে। এই জন্য আমরা 1 জুলাই কি পালন করি? ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। দেখবা ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকে, ছুটি। সারা বাংলাদেশে ছুটি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি আছে 1 জুলাই, ঠিক আছে? কারণ ওই দিন কি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটা কমিশন গঠন করা হয়েছিল, নাথান কমিশন। এটা কবে গঠন করা হয়? যদি বলা হয় নাথান কমিশন কবে গঠন হয়েছে, তুমি কি করবা? 21কে উল্টায় দাও। এই যে দেখো 21কে উল্টা দিলে কি হবে? তুমি 19 ঠিক রাখো, তাহলে 1912 সালে। তাহলে আমরা পাইলাম 21 সালে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা অনুষদ ছিল। দেখো এই যে কলা, হ্যাঁ, এই দেখো আমরা যে মানে আর্টস রিলেটেড সাবজেক্ট মানে এই করতেছে, যে আমাদের যে বিভাগ পরিবর্তন, সেই বিভাগ পরিবর্তনে কিন্তু বেশিরভাগই আমাদের দেখো আইন। দেখো ছোটকাল থেকে অনেকেই বলে আমি আইন পড়তে চাই। আমাদের সায়েন্সের অনেক স্টুডেন্ট আছে যে ছোটকাল থেকে খুব পছন্দ, আইন পড়তে চায়, কিন্তু দেখা গেছে যে ক্লাস 9-এ এসে সায়েন্স নিয়ে ফেলছে। তুমি এখনই কিন্তু তুমি যদি আইন পড়তে চাও বা ল পড়তে চাও, তুমি কিন্তু এই বিভাগ পরিবর্তন করে তুমি লতে পড়তে পারবা। আমাদের স্টুডেন্ট গত বছর 22-23 ব্যাচেরই 49th হয়েছে, হ্যাঁ, যদিও ল নেয় নাই, ওই ইকোনমিক্স দিছে, ও কিন্তু ল পাইতো। তারপর যাই হোক, তুমি সায়েন্স থেকেও লতে পড়তে পারবা। তাহলে কি হবে? কলা, বিজ্ঞান আর আইন, এই 3টা ছিল আমার প্রথমে। এই যে কলা, বিজ্ঞান, আইন, দেখছো? তার মানে এগুলা আইন, তার মানে এটা সবচেয়ে ওল্ডেস্ট, তাই না? আইন, হ্যাঁ, ল সবচেয়ে ওল্ডেস্ট, হ্যাঁ, প্রতিষ্ঠাকালীনই ছিল কিন্তু ল। তাহলে মানে ল কিন্তু অনেক পুরাতন সাবজেক্ট। তার মানে বর্তমানে 13টা, কিন্তু আগে ছিল 3টা। তাহলে কি হবে? আইন, কলা আর কি বিজ্ঞান। ওকে, তাহলে কি হবে অ্যান্সারটা? এ হবে অ্যান্সার। গুড। আজকে আমাদের কি বলে তানভীর স্যারের পেজ থেকে সবাই খুব ভালো কমেন্ট করতেছে। এবার দেখো অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন আসছে। দেখা গেছে শুধু ডিইউ না, ডিইউ, আরইউ, সিইউ, হ্যাঁ, তুমি দেখবা পরীক্ষাতে অলওয়েজ ইনক্লুডিং জেইউ, অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, যেমন একবার ইনক্লুডিং বিউপি, সবগুলাই বাদ যায় কেন? এই যে আমরা ওয়াইফাই ইউজ করি, উইফি নাকি, হ্যাঁ, আবার ওয়াইফ বানাই দিও না, ওয়াইফ, হ্যাঁ, এই ওয়াইফাইয়েরই ফুল মিনিং আসছিল যে ওয়াইফাইয়ের ফুল মিনিং কি, ঠিক আছে? আমরা এত ওয়াইফাই ব্যবহার করতেছি, কোথাও গেলে বলে ওয়াইফাই হবে ভাই, ওয়াইফাই, এরকম করে ভিক্ষা চাও, ওয়াইফাই চা। এই ওয়াইফাইয়ের ফুল মিনিং অনেকে আমরা জানি না, তার মানে ওয়াইফাইয়েরও ফুল মিনিং কিন্তু আছে। হ্যাঁ, দেখি কে বলতে পারবা ওয়াইফাইয়ের ফুল মিনিং, একটু লেখো। তো যাই হোক, তো আমাদের যেটা আসছিল ইভিএম, ইভিএম, হ্যাঁ, আমি নিজেই ইভিএমে ভোট দিছি। সেটা হচ্ছে গিয়ে এখন তো এই বছর হওয়ার কথা ছিল আমাদের যে মেয়র ইলেকশন, মানে সিটি কর্পোরেশনের যে ইলেকশন, তা 5 বছর আগে। তার মানে কত হয়? 20 সালে না, 5 বছর নাকি 19-এ, 19-এ, হ্যাঁ, 19-এ মোস্ট প্রবাবলি, 19-এ মনে হয় আমাদের যখন মেয়র ইলেকশন হয়, মানে আমাদের সিটি কর্পোরেশনের ইলেকশন হয়, যে আমরা মেয়র সিলেকশন করব, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কাউন্সিলর সিলেকশন করব এলাকা ওয়াইজ, তখন কিন্তু আমরা ইভিএমে ভোট দিছি। ইভিএম কিন্তু ইজি ভোট দেওয়া। এই দেখো, আমি যখন ভোট দিতে যাব, নর্মালি যদি ভোট দিতে হলে কি হয়? সিল দিতে হয়, তাই না? তারপর পরে গণনা করতে হয়, অনেক সময় সাপেক্ষ। এই সময় সাপেক্ষকে তোমার কমানোর জন্য আমরা জাস্ট কি করছি, জাস্ট তুমি টিপ দিবা, তোমার ভোটটা কাউন্ট হয়ে যাবে, হ্যাঁ, ইলেকট্রনিকভাবে। তার মানে এটা একটা কি ভোটিং মেশিন। তার মানে ইভিএম কি ইলেকট্রনিক ভোটিং মেশিন। দেখো আমি তোমাকে দেখায়ও দিচ্ছি, দেখো যে ভোট দিচ্ছে, যে এইটাই হচ্ছে সেই ইভিএম মেশিনটা। ইভিএম এর মধ্যে তো মেশিন চলে আসে, আমরা বলি ইভিএম মেশিন। তো যাই হোক, তো এইটাই সেই ইভিএম। তাহলে কি হবে? ইলেকট্রনিক ভোটিং মেশিন। তাহলে অ্যান্সারটা কি হবে? এই যে যেমন ইমেল, এই যে আমরা সারাক্ষণ যে ইমেল করি, ইমেল করে দাও, ইমেল করে দাও, তাই না? এই ইমেলের অর্থ কিন্তু সেই সেম, ইলেকট্রনিক মেল, মানে দিয়ে মিন করে ইলেকট্রনিক।
তাহলে কি হবে অ্যান্সারটা ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন। হ্যাঁ, মোরসালিন খান অ্যান্সার করছে ওয়াইফাই মানে ওয়্যারলেস ফিডেলিটি, গুড, ঠিকই আছে। হ্যাঁ, তাহলে কি হবে এটা ইলেকট্রনিক ভোটিং মেশিন। তোমরা মনে এখনো ভোট দিতে পারো নাই, সামনে বার ভোট দিতে পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, জানি না যে এবার এটাকে ইউজ করবে কি না, বাট আমি নিজে ভোট দিছি ইলেকট্রনিক ভোটিং মেশিনে। হ্যাঁ, জাস্ট যাকে ভোট দেওয়া দরকার, যার সেখানে এ করছি, এরকম প্রেস করছি, তখন ভোটটা কাউন্ট হয়ে গেছে। তার মানে কি ইজি, তখন তোমাকে আবার ভোটটা কি গণনা করা লাগবে না। এবার দেখো এখান থেকে দুটো প্রশ্ন আসছে, আমি দিয়েও দিছি, এখান থেকে দুটো প্রশ্ন আসছে রিসেন্টলি, যদি বলি একদম রিসেন্টলি 21-22, 20-21। কি বলছে, যে স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়, এভাবে একবার আসছে, আরেকবার আসছে এই যে 20-21 আসছে এভাবে, সাজেক ভ্যালি কোথায়? যারা নাকি ঘুরতে পছন্দ করো, যদি কেউ সাজেক যেয়ে থাকো, তাহলে আগে তোমরা বলো যে কি হবে অ্যান্সারটা। সাজেক ভ্যালি কোথায় অবস্থিত? সাজেক ভ্যালি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গিয়ে আমরা যখন সাজেকে যাই, তাই না, ঘুরতে যাই সাজেকে, আমি নিজেও গেছি, দেখতে পাচ্ছ সাজেকের ছবি দেওয়া আছে এখানে। সাজেকে যখন যাই তখন আমরা খাগড়াছড়ি হয়ে যাই, ঠিক আছে? তো আমার মনে আছে আমি যখন 20-21 পড়াইতেছিলাম, পোলাপাইনকে বলছিলাম এই সাজেক ভ্যালি কিন্তু রাঙামাটি, তখন আমি যাই নাই সাজেক ভ্যালিতে। হ্যাঁ, তো রাঙামাটিতে আমি বলে দিছিলাম ভালো মতন। এখন যারা নাকি সাজেক ভ্যালিতে গেছে, অনেকে যেটা বললাম যে আমাদের ইজি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে খাগড়াছড়ি থেকে ইজি হয় সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য। খাগড়াছড়ি দিঘি নালা উপজেলা থেকে ইজি হয়, কিন্তু তোমার রাঙামাটি একদম টপে ওইটা, এই জন্য আমরা বলি রাঙামাটির ছাদ, যেহেতু রাঙামাটির একদম টপে। এখন অনেকে তো খাগড়াছড়ি হয়ে গেছে, তাদের মধ্যে ঘুরঘুর করে যে কি হবে অ্যান্সারটা খাগড়াছড়ি, কিন্তু না, এটা আসলে কোথায় পড়ছে? রাঙামাটিতে। বা উল্টায় প্রশ্নটা বলছিল যে রাঙামাটির ছাদ বলা হয় কোন কাকে, সেটা হচ্ছে গিয়ে সাজেক ভ্যালিকে। তার মানে প্রশ্নটা দুইভাবে আসছে, একবার আসছে রাঙামাটির ছাদ কোনটা, আরেকটা আসছে সাজেক ভ্যালি কোথায় অবস্থিত। কোথায় অবস্থিত সেটা আমি যেটা বললাম রাঙামাটিতে। খবরদার আবার এ দিয়ে দিও না, খাগড়াছড়ি দিয়ে দিও না, তাহলে কি হবে অ্যান্সারটা রাঙামাটি। ওকে, 13B। হ্যাঁ, এবার দেখো এটা সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছিল ওই সময়, সেটা হচ্ছে গিয়ে কি বলছে যে সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক অনুষ্ঠানটা কোথায় হয়? আমরা জানি 1 আগস্ট 1971-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা কনসার্ট হয়েছিল, নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ। সেটা কোথায় হয়েছিল? নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। জর্জ হ্যারিসন ওখানে মেইন ছিলেন, সেইখানে আমাদের অনুষ্ঠানটা হয় বা কনসার্টটা হয়। তো আমি আবারও কি বলতেছিলাম যে আমাদের 50 বছর পূর্তি হয়েছে কবে? যেহেতু 71-এ, তার মানে আমাদের 2021 সালে আমাদের স্বাধীনতার কি হয়েছে? 50 বছর পূর্তি হয়েছে, ঠিক কিনা? যেহেতু 71-এ আমরা স্বাধীন পাইছি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্বাধীন বাংলাদেশ 1.0-তে নাকি, এখন তো 2.0। তো 1.0-তে আমরা জানি যে আমরা 71-এ আমরা স্বাধীন যখন পাই, তাহলে 21-এ আমাদের হয় 50 বছর পূর্তি, আবারও সেই সুবর্ণ জয়ন্তী। হ্যাঁ, এখন আমরা সেই জন্য ঠিক ওই জায়গাতে, কোথায়? সেই নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা কনসার্ট করছিলাম। সেটা কিন্তু আসলে 22 সালে হয়, কারণ যেহেতু 21 সালে আবার সেই করোনার কারণে 21 সালে কিছু হয় না, 22 সালে কনসার্টটা হয় মে মাসের দিকে। দেখো এই দেখো আমাদের চিরকুট, চিরকুটে একটা গান আছে না, জাদুর জাদুর শহর। হ্যাঁ, এই চিরকুট আর স্করপিয়ন এখানে তোমার গান পরিবেশন করে, তার মানে সেম জায়গায়। তার মানে কি বলছি, এই 1 আগস্ট 1971 সালে কোথায় হয়েছিল? নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন, সেম জায়গায়। তাহলে কি হবে অ্যান্সারটা? 1 হবে অ্যান্সার, 1। বি হবে না, কি হবে? 14A হবে। তাহলে কি হবে? নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। এবার দেখো জাতিসংঘ থেকে প্রশ্ন দেখা গেছে প্রায় হয়ে থাকে। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ কি বলছে? জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা, তার মোট ভাষা কয়টা? ঠিক আছে, মানে অফিসিয়াল, দাপ্তরিক মানে অফিসিয়াল ভাষা কয়টা? 6টা। কয়টা ভাষা? 6টা ভাষা। কি কি সেটা আমরা একটু জানবো, তাহলে মানে আনসারটা কি হবে? 6 হবে। এখানে অলরেডি লেখা আছে, দেখো সেটা হচ্ছে গিয়ে আমরা যদি প্রথম থেকে বলি, ইংরেজি, এটা তো অবশ্যই মনে রাখতে হবে যে ইংরেজি তো অবশ্যই 1 নম্বর থাকবে। ফরাসি মানে ফ্রেঞ্চ, তারপরে আরবি,
তারপরে হচ্ছে গিয়ে চাইনিজ, তার মানে কি বলা যায়, মান্দারিন। আমরা জানি চাইনিজের ভাষার নাম আসলে মান্দারিন। তার মানে কয়টা হইলো, 1 2 3 4। তারপর হচ্ছে রুশ আর স্প্যানিশ। রুশ মানে রাশিয়ার ভাষা, আর স্প্যানিশ মানে স্পেনের ভাষা। তাহলে কয়টা হয়, 6টা। দেখো এখানে ওরা হ্যালো ইংলিশে লেখছে, ফ্রেঞ্চে মানে বোঝো, হ্যাঁ বোঝো হচ্ছে কি ফ্রেঞ্চে উচ্চারণ, রাশিয়ানটা জানি, রাশিয়ান উচ্চারণ পারি না, হ্যাঁ স্প্যানিশে হোলা আমরা বলি না, হাই হাইকে হোলা বলে, হ্যাঁ চাইনিজটাও বুঝি না। আর এখানে মানে মেবি আরবিকে মানে মারহাবা লিখছে। ফ্রেঞ্চেও সম্ভবত হোলা হোলা। হ্যাঁ হ্যাঁ, ফ্রেঞ্চে না, ফ্রেঞ্চে বলে বোঝো, এর উচ্চারণটা, হ্যাঁ বোঝো, ওই যে। হ্যাঁ আর স্প্যানিশ জানি, কিন্তু রাশিয়ান তো জানি না, হ্যাঁ রাশিয়ানের উচ্চারণটা আমি বলতে পারবো না। তাহলে এই স্প্যানিশ হচ্ছে হোলা। হ্যাঁ হোলা হোলা বলে, হ্যাঁ। স্প্যানিশ। তাহলে এই হচ্ছে কি 6টা আমাদের অফিসিয়াল ভাষা, কিন্তু কার্যকরী ভাষা কিন্তু প্রথম 2টা। এটা আমি ইচ্ছে করে আগে লিখছি 2টা। কার্যকরী ভাষা কিন্তু 2টা। যদি বলা হয় জাতিসংঘের কয়টা কার্যকরী, তাহলে 6টা লিখলে হবে না। কয়টা কার্যকরী ভাষা, 2টা। অবভিয়াসলি ইংরেজি সবাই জানে। তুমি দেখবা যে অনেক জায়গায় এখন ফ্রেঞ্চ, ফরাসি মানে কি ফ্রান্সের ভাষাকে আমরা বলি ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা অনেক জায়গায় এখন স্বীকৃত। তুমি যদি ফ্রেঞ্চটা শিখতে পারো, তুমি কিন্তু অনেক জায়গায় তোমার জন্য সুবিধা হবে। যেমন কানাডাতে অনেক জায়গায় এরকম আছে, তুমি যদি ফ্রেঞ্চ পারো তোমার চাকরি এমনি হয়ে যাবে। হ্যাঁ এরকম অনেক জায়গা আছে যে ওরা ফ্রেঞ্চকে খুব প্রাধান্য দেয়। তার মানে ইংরেজি আর ফ্রেঞ্চ এই দুটো হচ্ছে কার্যকরী ভাষা। আর যদি বলা হয় দাপ্তরিক ভাষা মানে অফিসিয়াল, এই দেখছো আমি কিন্তু টার্মগুলো বলে দিচ্ছি, কেন ইংলিশে বিউপিতে পাবা। অফিসিয়াল ভাষা কয়টা, 6টা। ওকে, আচ্ছা আগে আমাদেরকে উত্তর বলার সুযোগ দিবেন। ওকে ঠিক আছে, ঠিক আছে, তোমাদেরকে উত্তর বলার সুযোগ দিব। এবার আসো G7। দেখো একটা ছবি নিয়ে আসছি, তুমি দেখবা যে ইন্ডিয়ার মানুষজন এনাকে নিয়ে নরেন্দ্র মোদীর সাথে কিন্তু অনেক মিমস বানায়। চিনো কিনা দেখে কেউ বলতে পারবে কিনা এই মহিলাটাকে? হ্যাঁ তুমি দেখবা যে আমি দেখছি যে ইন্ডিয়াতে নরেন্দ্র মোদীকে কিন্তু সবাই অনেক কিছু মিমস বানায়, আমাদের শেখ হাসিনা কেন বানাইতেছে, ঠিক আছে। আপু আমি রাঙামাটি থেকে, জন স্মিথ শান্ত। রিটেনের জন্য ক্লাস আছে নাকি আপনাদের? হ্যাঁ আমাদের এই কোর্সে বাংলা আর ইংলিশে তুমি পাবা রিটেন ক্লাস, কারণ আমরা জানি যে ঢাকা ভার্সিটিতে হচ্ছে গিয়ে তোমার কিছু মানে তোমার কত থাকে, 10 থাকে মনে না, 15-30 থাকে হচ্ছে গিয়ে রিটেনে। তোমাদের রিটেনে ক্লাস দেওয়া হবে। সাধারণ জ্ঞানে থাকে না রিটেন, সো সাধারণ জ্ঞান সব কিছু MCQ, সো ভয় পাওয়ার কিছু নাই। না না, সাধারণ জ্ঞানে। আচ্ছা কি বলছে, G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র কোনটি? দেখো G7 তার মানে দেশ কয়টা, 7টা। ঠিক আছে, দেশ কয়টা, 7টা দেশ। আমরা জানি যে পৃথিবীর শিল্প উন্নত দেশগুলো মিলে একটা গ্রুপ বানাইছে G7, গ্রুপ অফ 7। এটাকে আমি মনে রাখতাম যখন আমি নিজে পড়তাম, জি কে গ্রুপ অফ 7 না বলতাম, না নিয়ে বলতাম গ্রেটার 7। তার মানে কি বড় বড় দেশগুলো মিলে গ্রুপ বানাইছে G7। আগে এখানে রাশিয়া ছিল, তখন G8 ছিল, ঠিক আছে। আগে কি ছিল, G8 ছিল। হ্যাঁ এইটা ইংলিশের, এটা কিন্তু ইংলিশের 8, এটা 4 না কিন্তু। হ্যাঁ 14 সালে যখন রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়, তখন রাশিয়াকে লাঠিতে বের করে দেয় এই G8 থেকে। এই তখন থেকে আমরা G7 বলি। তার মানে এখন দেশ কয়টা, 7টা দেশ। এই 7টা দেশ মনে রাখার জন্য আপু আমি শিহাব সিলেটে থাকি। দেখো বিভিন্ন জায়গা থেকে দেখে আমাদের কমেন্ট করতেছে। দেখো আমি আগে G8 লিখি, হ্যাঁ তারপর আমরা রাশিয়াকে বাদ দিয়ে দিব। রাজা ফ্রাই কই মজা, বুঝছো, রাজা কিলে কই মাছ খায়, আবার ফ্রাই কই খায়, ঠিক আছে। এখন এই রাত দিয়ে রাশিয়া আমি এখানে লিখি, দেখলাম আমি G8 অনেক সময় G8 দিয়ে প্রশ্ন আসতে পারে। যা দিয়ে জার্মানি, ফ্রা দিয়ে ফ্রান্স, ফ্রা রস্যই দিয়ে ইটালি বা ইতালি যেটাই বলো না কেন, ক দিয়ে কানাডা, রস্য দিয়ে ইংল্যান্ড বা যুক্তরাজ্য যেটা বলি আমরা, হ্যাঁ ইংল্যান্ড লিখি, একই কথা। ইংল্যান্ডের এখন কিন্তু নতুন প্রধানমন্ত্রী আসছে, এটাও গুরুত্বপূর্ণ। ম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, USA, আমি উপরে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র বা শুধু যুক্তরাষ্ট্র একই কথা। যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে, গুরুত্বপূর্ণ, 5ই নভেম্বর। হ্যাঁ তারপরে আর কি বাকি থাকে, ও হ্যাঁ লাস্টে তো লিখি নাই, যা দিয়ে কি জাপান। তুমি যদি খেয়াল করে দেখো, আমি যে ম্যাপ আনছি, দেখো এক কোনায় পড়ে আছে জাপান। দেখো এক কোনায় পড়ে আছে জাপান। দেখো সে এশিয়ার মধ্যে, এশিয়ার আর কোনো রাষ্ট্র নাই এই G7 এর মধ্যে, এক কোনায় পড়ে আছে। আমি যেন ইচ্ছে করে লিখছি জাপানটাকে লাস্টে। এখন G7 বলতে রাশিয়াকে বাদ দিয়ে দাও, তাহলে যেটুকু হবে। হ্যাঁ আর
তা শেষ অ্যাড করলে তাহলে কি হবে, রাজা ফ্রাই কই মজা। তাহলে এই হচ্ছে আমাদের G7 কিন্তু আসে, যে কোনটি G7 ভুক্ত দেশ। বা এখন প্রশ্ন আসছে যে তোমার একমাত্র কি তোমার হচ্ছে গিয়ে এশিয়ান কান্ট্রি কি, তার মানে এক কোনায় পড়ে আছে কি জাপান। ইচ্ছা করে আমি কিন্তু এটা লাস্টে জাপানটাকে লিখছি। তাহলে কি হবে তোমরা এখন বলো, এখন তো বলতে পারবা অ্যান্সারটা কি হবে। হ্যাঁ, তাহলে কি হবে সেটা জাপান হবে। তো লাস্ট এই G7 এর সম্মেলনটা প্রতি বছর বছর হয়, ঠিক আছে। আমি দেখি বাংলিশ করে ফেলছি, দাঁড়াও ইংলিশে দেখি। এটা G7 এর সম্মেলন প্রতি বছর হয়, এটাও গুরুত্বপূর্ণ। অলরেডি হয়ে গেছে এই বছর। কোথায় হয়েছে? ইটালিতে হয়ে গেছে। এই জন্যে যখন নাকি কোনো সম্মেলন যেই দেশে হয় সেই দেশের প্রধানই হয়ে যায় ওই সংস্থার প্রধান। তা বর্তমানে G7 এর প্রধান যে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বুঝতে পারছো যে এই মহিলার নাম জর্জিয়া মেলোনি, যার সাথে মোদির খুব খাতির। অনেকে আবার মোদির বউ বলে থাকে এটারে, হ্যাঁ গার্লফ্রেন্ড বলে থাকে আর কি। অনেক অনেক ট্রল করে এটা নিয়ে, হ্যাঁ ইন্ডিয়ানরা অনেক ট্রল করে জর্জিয়া মেলোনিকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তাহলে এইটা হচ্ছে কি ইটালির বর্তমান প্রধানমন্ত্রী, উনি একমাত্র নারী প্রধানমন্ত্রী ইটালির, জর্জিয়া মেলোনি। ওকে, তার মানে G7 এর বর্তমান প্রধান এখন কে? ইটালির প্রধানমন্ত্রী। এই জন্য আমি ছবিটা নিয়ে আসছি। তার মানে আমি তোমাকে শুধু G7 মানে শুধু জাপানটাও বলি নাই, কি কি দেশ আছে সেগুলো বলে দিলাম, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। দেখো ওই যে গান বাজনা থেকে এই গানটা কিন্তু আমাদের এবার আন্দোলনে কিন্তু আমরা অনেকেই এই গানটাকে খুব করছি না। সেটা কি? পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এই গানটা কিন্তু আমাদের 71 যুদ্ধের সময় কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক অনুপ্রেরণা জাগাইছে। সো এই জন্য এই গানগুলা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। এই একটা গান, তারপর আরো অনেকগুলা গান আছে যেগুলো আমাদের 71 যারা মুক্তিযুদ্ধ করছে তাদের জন্য এটা অনেক অনুপ্রেরণাদায়ক ছিল। সো এই জন্য এই গানগুলো কিন্তু প্রায় আসে। দেখো এখন তোমরা আগে বলো, তুমি নিজেই বলা যে আমি আগে বলবো না। তো বলছে যে এই গানটার রচয়িতাকে, দেখো রচয়িতা মানে কিন্তু গীতিকার, যিনি গান লিখেন, যিনি গান রচনা করেন তাকে বলা হয় গীতিকার। যিনি সুর দেন, সুর, এই যে মিউজিক, এই যে তুমি যে গানটা গাইলা সুর দিয়ে, সুরকার মানে যিনি সুর দেন। আর যিনি গান গান তাকে বলা হয় শিল্পী, যে গানটা গায় তাকে বলা হয় শিল্পী, ঠিক আছে। তো এখানে দেখবা গীতিকার বা রচয়িতাকে গ দিয়ে যে নামটা আছে সেই নামটাই গীতিকার। তাহলে কি হবে অ্যান্সারটা? গোবিন্দ হালদার। তাহলে অনেকে বলে ফেলছে আচ্ছা কি হবে? গোবিন্দ হালদার, ঠিক আছে। তাহলে এই হবে অ্যান্সার, যে গীতিকারকে গোবিন্দ হালদার। আর সুরকার দেওয়া আছে এখানে সমর দাস, বাট এখানে এই গানটার জন্য গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার খুব গুরুত্বপূর্ণ কিছু গানের আমাদের কিন্তু রচয়িতা। আরেকটা আছে আমাদের যে এক সাগর রক্তের বিনিময়, একটা ডি ছিল। স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল? এটা আবার ম্যাটেও ছিল। ম্যাটেও মনে হয় 22-23 নাকি 23-24, না 22-23 আসছে নাকি, হ্যাঁ 22-23। কি স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল? আমরা জানি মুক্তিযুদ্ধের সময় আমরা 8টা ডাক টিকিট বের করছিলাম, সেটা ডাক টিকিটের ডিজাইনার ছিল বিমান মল্লিক। ওখানে আমাদের এই 8টা ডাক টিকিটের মধ্যে একটা ডাক টিকিটে আমাদের বাংলাদেশের মানচিত্রের ছবি ছিল, বাট ওটা তো পরীক্ষায় আসে না, বলছে স্বাধীনতার পর, তার মানে আফটার 71। তো আফটার 71 21শে ফেব্রুয়ারি 1972 সালে আমরা এই ডাক টিকিটটা বের করি। কার স্মরণে? শহীদদের স্মরণে। তো শহীদদের স্মরণে আমরা কি বানাইছি? শহীদ মিনার বানাইছি। তাহলে কি হবে অ্যান্সারটা? কেন্দ্রীয় শহীদ মিনার। তাহলে অ্যান্সারটা হবে 1 নম্বর। এবং এটার এই ডাক টিকিটের নকশাকার ছিল বিপি চিটনিস, বা ডিজাইনার ছিল কে? বিপি চিটনিস। বাট এটাই আসে পরীক্ষায়, হ্যাঁ স্বাধীনতার পর ডাক টিকিটে কোন ছবি ছিল? তাহলে কি হবে অ্যান্সারটা? 18 হবে। রেদওয়ানুল ইসলাম রিয়াদ, ও তো আমাদেরই মনে স্টুডেন্ট ছিল। তাহলে হবে কি? 60 গম্বুজ মসজিদ দিও না আবার, হ্যাঁ 60 গম্বুজ মসজিদ তুমি পাবা 20 টাকার নোটে। আজকেই তোমার টাকা দেখবা, হ্যাঁ বললো না আমার টাকা পয়সা নাই হাতের মধ্যে, হ্যাঁ দেখবা যে টাকা পয়সার মধ্যে আমাদের যে টাকা মধ্যে আমাদের বিভিন্ন টাকাতে আমাদের বিভিন্ন রকম মসজিদের ছবি আছে। 100 টাকার নোটে আছে হচ্ছে গিয়ে তারা মসজিদের ছবি, 10 টাকার নোটে বায়তুল মোকাররম মসজিদের ছবি। সো তুমি দেখবা আজকে 20 টাকার, তুমি এখনই তুমি দেখো, তুমি দেখবা যে 60 গম্বুজ মসজিদের ছবি দেওয়া আছে 20 টাকার নোটে।
বীর কৃষকের সন্তান লিখছে আমি সিলেট থেকে। হ্যাঁ, তোমার সিলেটে আমি গেছিলাম মানে লাস্ট হচ্ছে গিয়ে 19 সালে, মানে কোভিডের আগে না 20-এর প্রথমে তো মনে গেছিলাম, আমার খেয়াল নাই। দেখো আমরা তো অনেক কিছু পড়লাম, একটু বলি যে আমাদের অনেকেই তো পরে ঢুকছো। দেখো আমাদের যে কোর্সের যে বৈশিষ্ট্য সমূহ, যে আমরা লাইভ ক্লাস দিব, যারা ভর্তি হবার সাথে আর্কাইভ ক্লাসও থাকবে, মানে আগের যে আমাদের ব্যাচে ক্লাসও সেগুলো থাকবে। তারপর আমাদের প্রশ্ন ব্যাংক সলভ, যদি আমরা এখন কোশ্চেন ব্যাংক সলভ করাচ্ছি তারপরেও আমাদের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস থাকবে। তারপর যেটা বলতেছিলাম যে রিটেন ক্লাস হবে কিনা, দেখো লেখা আছে ঢাবি ডেডিকেট রিটেন ক্লাস হবে কিসের, বাংলা, হ্যাঁ আর কি ইংলিশ, কারণ জিকেতে তো তোমার কি নাই, রিটেন নাই, বেঁচে গেছি। হ্যাঁ, রিটেন থাকলে কিন্তু অনেক কষ্ট। হ্যাঁ, যদি এসিকিউ থাকতো বলতো যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, যদি না বানান ভুল হলেই খবর হয়ে যাবে, বানান ভুল হলেই হ্যাঁ সেটাই। হ্যাঁ তো হ্যাঁ পরে পড়তে পিলির পর আর কি। হ্যাঁ, এবং বানান ভুল হলে কিন্তু অ্যান্সারটা 0। তুমি যদি বানান ভুল করো তাহলে কিন্তু খবরে যাবে। তারপর দেখো আমরা যে ক্লাসে, দেখো আজকে আমি যে পড়াচ্ছি পিডিএফ দেখায়, সেরকম প্রতিটা ক্লাসে যখন আমরা পড়াবো সাথে আমরা পিডিএফটাও দিয়ে দেবো তোমাদেরকে। পড়ার পর আমরা ক্লাসে হচ্ছে কি গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে তোমাদেরকে দিয়ে দিব। তারপর হচ্ছে কি এই যে সবচেয়ে বড় জিনিস, আমরা প্রশ্ন ব্যাংক দিব একদম নির্ভুল আকারে, প্রিভিয়াস ইয়ারে ঢাকা ভার্সিটির প্রশ্ন, প্লাস হচ্ছে গিয়ে মডেল টেস্ট দিব আমরা। তার মানে তোমরা 2টা বই পাবা, একটা বই পাবা মডেল উইথ ওএমআর, এটা লেখা হয় না এখানে, তোমরা ঘরে বসে তুমি ওএমআর শিটে তুমি নিজেই মডেল টেস্টগুলো ফিল আপ করতে পারবা। তুমি তোমাকে মানে যে এমন আমার তো পরীক্ষা নিবই আমাদের ক্লাসের সময়, সেটা তোমাদের বাসায় আলাদাভাবে যাবে। তুমি মডেল টেস্টের প্রশ্ন আর হচ্ছে কি মাস্টার প্রশ্ন ব্যাংক যে প্রিভিয়াস এর প্রশ্ন একদম নির্ভুল, প্রায় 15 বছর, তাই না? 15 বছর হবে না? 5-6 থেকে 23-24, 2005-6 থেকে 23-24, দেখো কত বছরে, 19 বছরের প্রশ্ন তুমি পাবা এখানে। অনেক প্রশ্ন তুমি দেখবা যে প্রশ্ন আসলে কি হয়, রিপিট হয় আর কি। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে পরীক্ষা, যেটা বললাম প্রতিদিন আমরা পরীক্ষা ক্লাস হবে, প্রতিদিন এর পরের দিন আমাদের পরীক্ষা হবে। যেমন আজকে আমরা ক্লাস নিচ্ছি, আমরা কিন্তু কালকেও পরীক্ষা নেব সেরকম। তারপর আমরা উইকলি টেস্ট দিব। উইকলি টেস্টটা কি, যে তুমি ধরো যেই সপ্তাহে ধরো 6টা ক্লাস করলা, সেই 6টা ক্লাসের উপর তো ডেইলি এক্সাম দিছই, এরপরে 6টা ক্লাস মিলায়া আবার পরীক্ষা হবে। তার মানে তোমার কি হবে, যে পড়া বাড়বে। পরীক্ষার সময় তো ছোট পড়া থাকবে না, সব থাকবে, এই জন্য আমরা উইকলিটা নিব। দেন মেগা এক্সাম কি, মান্থলি। তুমি যে 4টা সপ্তাহে তুমি যে পড়াশোনা করছো, এই 4টা সপ্তাহের পড়া দিয়ে তুমি আবার মান্থলি এক্সাম দিবা, তার মানে আবার পড়া বাড়লো। তোমাকে পড়া বাড়াইতে হবে। তুমি তার পরীক্ষার মধ্যে যে আজকে এক লেকচার পড়ছো ওইটাই খালি পরীক্ষা থাকবে না, সবই তো সব সিলেবাস থাকবে। এই জন্য কিন্তু আমাদের কি দেখো সিলেবাস বাড়তেছে, সিলেবাস বেড়ে বেড়ে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তারপর একদম আমরা ঢাকা ভার্সিটির আগে আমরা ফাইনাল মডেল টেস্ট নিব। সো তার মানে তোমাদের পরীক্ষার উপরে আমরা রাখবো। দেন তোমাদের যদি কোনো সমস্যা হয়, আমাদের আলাদা করে ডিসকাশন গ্রুপ থাকবে, তোমরা ওখানে পোস্ট করবা, আমরা সেটা রিপ্লাই দিয়ে দিব। দেন এখন বলতে পারো যে আমরা যখন ক্লাস নিই, যখন তোমার সাথে ক্লাস নিচ্ছি আমি তোকে কমেন্টে পড়তেছি, তোমাকে সরাসরি দেখতেছি না বা সরাসরি কথা বলার কোনো সুযোগ নাই, তাই না, এইভাবে লাইভ ক্লাসে। এই জন্য আমরা জুম সেশন রাখবো মান্থলি। হ্যাঁ, যে তোমরা আমার সাথে যুক্ত হবা জুমে। যেমন গত বছর আমার এরকম হয়েছে, যে ছেলেটার কথা বললাম না 49th হয়েছে, ও অনেক প্রশ্ন করতো। হ্যাঁ, নাম সাবির নাম ছিল। হ্যাঁ, সাবির অনেক প্রশ্ন করতো। হ্যাঁ, ও সবসময় আগে এসে হাত তুলতো যে আমি প্রশ্ন করব। হ্যাঁ, তো সবসময় প্রশ্ন করতো, ওর সব সমস্যার ওর সমাধান করে নিচ্ছে ওরা। হ্যাঁ, ইকোনমিক্সে পড়তে, যেটা বললাম যে ও কিন্তু ল পাইতো, কিন্তু ওর ইকোনমিক্স পড়ার ইচ্ছা, ও ইকোনমিক্স পাইছে। হ্যাঁ, তো ও দেখা গেছে যে সবসময় প্রশ্ন করতো, আমি বা মানিক আমরা অ্যান্সার দিয়ে দিতাম। হ্যাঁ, আমরা সবসময় বলতাম যে তোমরা প্রশ্ন করো সরাসরি, অনেকে লজ্জা পায়, কেউ চ্যাটে লিখতো, বাট সরাসরি প্রশ্ন করলে সুবিধা, তুমিও আমার কথা শুনতেছো, আমিও তোমার কথা শুনতেছি। তখন এটা কিন্তু খুবই একদম মানে অ্যাক্টিভ একটা ছিল আমাদের। হ্যাঁ, যে আমরা প্রায় মানে এরকম 1 থেকে 1.5 ঘন্টার উপরও আমরা কথা বলছি। এত স্টুডেন্ট আমার সাথে যুক্ত হয়েছে, এত প্রশ্ন ওদের, যে ওরা কমেন্টে লিখতে পারে না, সেগুলো আমাদেরকে সরাসরি বলতেছে। সেটা খুব ইফেক্টিভ ছিল কিন্তু আমাদের এই জুম সেশনটা। পিডিএফ কই পাবা, আজকের পিডিএফ এই ক্লাসের পর এইটা আপলোড করে দেওয়া হবে তোমাদের এই ক্যাপশনে। পাশে কি মানিক ভাইয়া? হ্যাঁ, তোমাদের মানিক ভাই আছে, একটা হাই দিয়ে যাও মানিক, আসো মানিক হাই দিয়ে যাও। দেখো আই হ্যাভ এ ড্রিম, তুমি না পড়ো আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং। হ্যাঁ, ড্রিমস প্যাসেজের একটা অংশ। হ্যাঁ, আই হ্যাভ এ ড্রিম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আমি ক্লাস দেখতেছিলাম। হ্যাঁ, কথা মনে শোনা যায় তাই না? এটা বলতেছে দেখো, আমি ইব্রাহিম নীলফামারী থেকে দেখতেছি, ক্লাসটা দেখে ভালো লাগতেছে, ধন্যবাদ। নীলফামারীতে আমি গেছিলাম, যেটা আমি দেখাইছি ছবি তোমাকে, যে সৈয়দপুরে গেছিলাম, তারপরে সঙ্গল সেখানেও গেছিলাম। নীলফামারীতে আমার যাওয়া হয়েছে, কারণ আমি রংপুরে তখন যাইতাম ক্লাস নিতে, তখন আমি ঘুরে আসছিলাম। এটা
ফারিয়াপুর জিকে ক্লাস আমি সত্যি খুবই এনজয় করি। আমি হচ্ছে 2017 সালে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করি। এর জন্য তখন তো অনলাইন ছিল না, তখন তার অনলাইনের অফলাইন, পুরো অফলাইন। তো অফলাইনে আমি ফার্ম গেটের এই পুরো জোনটাই যেখানে হচ্ছে সবসময় কোচিং এর একেবারে রমরমা অবস্থা, ওইখানে আমি হচ্ছে অনেক বছরের অভিজ্ঞ একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। কিন্তু জিকে পড়েছি, ভালো পড়েছি। টু বি ভেরি অনেস্ট, আমার যে টিচার ছিলেন ওনাকে আমি এখনো সম্মান করি। উনি ঢাকা ভার্সিটি ছিলেন, উনি ঢাকা ভার্সিটি জিয়া হলে ছিলেন এবং উনি আমাকে স্বপ্ন দেখাইছেন একটা সময়। পরে আমি ঢাকা ভার্সিটি ভর্তি হয়েছি, আমার চেষ্টা ছিল। তবে এই ব্যাপারটা একটা পার্থক্য তৈরি হয়েছে অনলাইনে আসার পরে, যে আমাদের একটা জিনিস ছিল যে যখন ইংলিশ টিচার ইংলিশ ক্লাস করাই, তো অনেস্টলি বলতেছি, আমি এখানে মিথ্যা বলতেছি না একটা লাইন বাড়িয়ে, এটা প্রতিষ্ঠান প্রফেশনালিজম, এখানে যদি তারা প্রুফ চায় আমি দিতে পারবো। যেটা হয়তো আমাদের 20 পেজের বা 25 পেজের শিট দিত, হ্যাঁ, তো 20-25 পেজ শিটটা দিত, যে ওইটার মধ্যে ক্লাস টাইম ছিল 1.5 ঘন্টা। এর মধ্যে প্রথম হচ্ছে 10 বা 20 মিনিট পরীক্ষা থাকতো, এরপরে আবার 5-7 মিনিট হচ্ছে স্যার রেজাল্ট দিতেন, রেজাল্ট মিলাতো আমরা। সো এর মধ্যে হচ্ছে প্রায় ক্লাস শুরুর 20-25 মিনিট চলে যেত, তার মানে 1 ঘন্টা। তার মানে আমার হাতে থাকতো 1 ঘন্টা, কারণ আবার বের হওয়ার জন্য তারা থাকতো একটা, কারণ এর পরের বের চলে আসতেছে অফলাইনে যেটা হয়। সো অনলাইনে এই ব্যাপারটা কি হচ্ছে, আমরা গতবার ক্লাসগুলো তোমরা যে আর্কাইভ দেখো, আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ক্লাস নিছি। ফারিয়াপুর জিকেতে অনেক টানা লং টাইম 2.5 ঘন্টা পর্যন্ত ক্লাস নিছি। এতে কি হচ্ছে, আমরা আমাদের যতটুকু প্রয়োজন, আমরা যতটুকু যতবার বোঝানো প্রয়োজন সেই জিনিসটা করতে পারতেছি। ইভেন অফলাইনে আমাদের প্রশ্ন করারও সুযোগ খুব কম থাকতো। এখন আমরা তোমাদের জন্য আবার জুম সেশন রাখতেছি, তোমাদের জন্য ডিসকাশন গ্রুপ রাখতেছি। অর্থাৎ তুমি ধরো পড়তে বসে একটা প্রবলেম পড়ছো, এখন প্রবলেমটা তুমি জানাবা কই? হ্যাঁ, আমরা অফলাইনে যখন ছিলাম 1.5 ঘন্টা টাইম, টিচারই দ্রুত করে 4-5 পেজ পড়ায় শেষ করতে পারতো না। তো সেই জায়গায় প্রশ্ন করার সুযোগ আসলে থাকতো না। দেখো তুমি সারা বাংলাদেশের ছেলেমেয়েরা যেখানে আসছে, ওইখানে গিয়ে সবার সামনে ছেলে মেয়ে একসাথে এখন প্রশ্ন করে, নিজের কাছে কেমন লাগে, এই বয়সটা 17-18 বয়স, তো নিজের কাছে কেমন লাগে প্রশ্ন করবো, স্যার যদি ছোট করে এটা পারো না, এটা বুঝো না। বাট আমরা আমাদের ডিসকাশন গ্রুপে খুবই তোমাদেরকে কর্ডিয়ালি ইনভাইট করি, তোমরা প্রবলেম জানাবা, তোমার প্রবলেম জানাবা, ওইটার আমরা সলিউশন দিব, মেসেঞ্জারে আমরা এগুলো সলিউশন দিই। এট দ্য সেম টাইম সবচেয়ে বড় যে বেনিফিটটা সেটা হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপের ফিচারটা। অর্থাৎ তুমি সরাসরি আমাদের সাথে প্রশ্ন করার সুযোগ পাইতেছো, যে ভাইয়া আমি আপনার রাইট ফর্ম ওয়ার্ড পড়াইছেন, আমি এই জিনিসটা বুঝি নাই, অথবা কবিতার যে লাইনটার এটার আমি মর্মার্থটা বুঝি নাই, অথবা রিটেনের ক্ষেত্রে আমার এই জায়গাটা প্রবলেম হইতেছে, আমি এটাকে ওভারকাম করতে পারতেছি না। এই ব্যাপারগুলো সরাসরি জুমে তোমাদের সাথে আমরা কন্টাক্ট করে সলিউশন দিই। না, অনেকে কিন্তু মেসেঞ্জারও কিন্তু করছে, যেমন আমাদের ছিল প্রণয় আহমেদ রুদ্র, ও এবার ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, ও রাত 2টার সময় আমাকে মেসেজ পাঠাইছে, আপু, মানে ও সবসময়, মানে আমি তাকে বলছি এই তুই আমাকে খাওয়াবি, আমি যেমন ময়মনসিংহ গেছিলাম মে মাসে, আমি ওর সাথে দেখা করছিলাম, হ্যাঁ, যাই মেসেজ এই তুই আমাকে খাওয়াবি, হ্যাঁ, ও আমাকে মানে প্রতিদিন কন্টিনিউয়াসলি যেটা বুঝে না সেটাই কিন্তু আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করছে, আমি ভয়েসে বা চ্যাটে ওকে আমি লিখে দিয়ে ওকে ওর সলভটা করেছিলাম। এবং এই দেখো ও কিন্তু অনেক উৎসুক ছিল, দেখো ও কিন্তু ঠিকই ঢাকা ভার্সিটি চান্স পাইছে, এবং শুধু ঢাকা ভার্সিটিতে না, বাকিগুলো তো পাইছে। যারা হচ্ছে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করে তারা ফোকাসড থাকে, তারা আসলে দিন শেষে ব্যর্থ হয় না। আমরা সামিরের গল্প বলতে পারি, আমরা আফিফের গল্প বলতে পারি, আমাদের মাহবুবা আছে, আমাদের হচ্ছে আরো অসংখ্য স্টুডেন্ট যাদের হয়তো আমরা সবার নাম মনেও থাকে না। সো আমি বলবো যে অনলাইন এই মুহূর্তে একটা খুব রেভলিউশনের একটা জায়গায় আছে, এখনো গঠন হচ্ছে দিন দিন। আমাদের জায়গা থেকে আমরা গতবার শুধু ক্লাস করিয়েছি, ক্লাস পিডিএফ দিয়েছি, সেই জায়গায় এই বছর আমাদের আপডেটের জায়গা হচ্ছে আমরা প্রশ্ন ব্যাংক, আমরা সাজেশন বুক এবং আমরা ওয়েমার্কশিট দিচ্ছি। একটু দেরি হচ্ছে, আমাদের এগুলো প্রিন্টের কাজে একটু সময় লাগছে। 15 তারিখে মূল ক্লাস শুরু হওয়ার আগে আশা করছি তোমরা সবাই পেয়ে যাবা, তোমাদের হাতে ম্যাটেরিয়ালগুলো পাবা। এবং অবশ্যই আমরা এখানে থাকবো না, আমরা এবছর নতুনত্ব আনবো, আমরা ডিসকাশন গ্রুপের ব্যবস্থা রাখছি। অর্থাৎ দিনে দিনে আমরা চাইবো যে তোমাদের আরো কতটা নিকটে আমরা পৌঁছাইতে পারি। শুধুমাত্র একেবারে মুখরোচক কথা অথবা অনেক বেশি ম্যাটেরিয়ালস দেখিয়ে অনেক বই দেখিয়ে আসলে তোমাদের ভর্তি করানোটা, এইটা আমাদের উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোর্সের ভিতরে ভর্তি হওয়ার পরে ক্লাস কোয়ালিটি কেমন, আমি তাকে কেমন বোঝানোর চেষ্টা করতেছি, আমি কতটুকু সার্ভিস দিতেছি, আমি কতটুকু তার প্রতি অ্যাকাউন্টেবল রেসপন্সিবল, এই জিনিসগুলো ম্যাটার। রিয়াদ বলছে আমি মেসেজ দিতাম ভুলে গেছেন, হ্যাঁ এটাই বললাম, অনেকে রুদ্র কথা মনে আসছে আর কি রিসেন্টলি, যেহেতু রিয়াদের মেসেজ পাঠাইতো আর কি, আমি দীপবাই তো দিতাম। আচ্ছা আরেকটা কথা, আমাদের 23 ব্যাচে, হ্যাঁ ওইটাই বলতেছে। আচ্ছা আরেকটা জিনিস মনে করো, তুমি যে বললা না অফলাইনের কথা, আরেকটা আমি একটা কথা বলি, হ্যাঁ একদমই মানে যেগুলো বলতে সেগুলো আমাদের সব, একটা নেত্রকোনা আসছিলাম কিনা, হ্যাঁ মে মাসে গেছিলাম বিদেশি নেত্রকোনা। তো আমার ভাইস্তা হয়, আমার গ্রামের বাড়ি কুমিল্লা, আমার চাস্তো ভাইয়ের ছেলে, আমার ওই ভাই হচ্ছে কি আমাদের ওই গ্রামেরই টিচার ছিলেন,
তো ও ভাইয়ের ছেলে একদিন এই গত বছর 22 সালে ও আমার কাছে এসে বলে কি ফুপি আপনি আমাকে চিনবেন না, আমি হচ্ছে দুলাল কাকা, আপনার দুলাল ভাইয়ের ছেলে। ও তাই কি অবস্থা, তো বলতেছে যে আপনাকে আপনার ক্লাস আমি করছি, আমাকে বলতেছে 17 সালে, ও মানে এরকম 17 বা 16 সালের স্টুডেন্ট ছিল আর কি, এখন এতে বের হয়ে গেছে ভার্সিটি থেকে। আমি বললাম যে তুমি আমার ক্লাস করছো, আমি তো অফলাইন যখন ক্লাস নিতাম, তুমি আমাকে আসে পরিচয় দাও না কেন যে তুমি আমার আত্মীয় হও? বল কি ফুপি আমি তখন জানতাম না যে আপনি আমার আত্মীয় হন। আমি বলছি কেন? আগে স্টুডেন্ট পরে আত্মীয়। হ্যাঁ, তাই বললাম কিভাবে? বল কি আসলে আমি যখন ভার্সিটি কোচিং এ ভর্তি হয়েছি তখন আমার বন্ধু বান্ধব মেডিকেলের ওই কোচিং এ পড়াইতো, আমি নামটা বলবো না। হ্যাঁ, তো ওরা বলছো যে ফারিয়াপু নামে একজন আছে খুব ভালো পড়ায়, চল তোরা আমার সাথে ক্লাস করতে আয়। ও তখন লুকায় লুকায় আমার ক্লাস করতে গেছে কোচিং এ। ও 2টা ক্লাস করার পর করতে পারে না, স্বাভাবিক যে কোচিং এ তো সবসময় যে আইডি কার্ড দেখাতে হয়, ওই 2টা ক্লাস করছে। ও তখন জানতো না যে আমি ওর আত্মীয় হই। পরে গিয়ে দেখছে যে হিরে এটা তো আমার ফুপি হয় আর কি। তো যখন আমাকে সে বলতেছে আমার খুব অবাক লাগছে যে হায় রে, যে ও আমার ক্লাস করছে না যেই নেই, হ্যাঁ, যে ও শুনছে, ও হচ্ছে ওর বন্ধু বান্ধবের সাথে গিয়ে ওখানে ক্লাস করছিল, যে ক্লাস ভালো করে তুই যাই চল আমাদের সাথে। তখন ও বলতেছিল যে আপনার ক্লাস আমি করছিলাম। তো যাই হোক, তো ওইটাই আর কি। তো চলো তাহলে আমরা আবার শুরু করি, কারণ আমাদের কটা ক্লাস বাকি আছে। ক্লাস করো, ঠিক আছে? আমাদের মূল কথা হচ্ছে তোমার ক্লাসে শেখার চেষ্টা করো। আপু ডিস্টার্ব করো না। ওকে, না না না, কি বলতে, দেখো আমার একটি স্বপ্ন আছে, তাই না? এটা যদি আমি ইংলিশে বলি তাহলে কি হবে? আই হ্যাভ এ ড্রিম। মার্টিন লুথার কিং নিগ্রোদের অধিকার আন্দোলন নেতা ছিল আমেরিকার, ওনার একটা বিখ্যাত ভাষণ ছিল আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং। তোমরা মনে এটা নামে মনে হয় ইংলিশও কিছু পড়ছো, মনে হয় তোমাদের মনে হয় ইংলিশ ফার্স্ট পেপারে আছে। এই জন্য বলি আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং। তোমরা অলরেডি বলে ফেলছো মার্টিন লুথার কিং জুনিয়র, তাহলে কি হবে অ্যান্সারটা? বি হবে। দেখো ইচ্ছে করে কি করছে, দেখো আই হ্যাভ এ ড্রিম বাংলায় লিখছে আমার একটি স্বপ্ন আছে, একই কথা। আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং, তাহলে কি হবে অ্যান্সারটা? বি হবে অ্যান্সার। তারপর আসো কি বলছে দেখো, সৌরজগৎ থেকে প্রশ্ন আসছে। সৌরজগৎ বলবো ও মা এখান থেকে প্রশ্ন আসে? জি, মহাকাশ সৌরজগৎ থেকে প্রশ্ন আসে, এগুলো সব আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন। পৃথিবী সূর্যের ড্যাশ নিকটতম গ্রহ। আমরা জানি সূর্যের চারপাশে অনেকগুলো গ্রহ ঘুরতেছে, তাই না? আমরা কিন্তু ওভাবেই কিন্তু পড়ি যেভাবে গ্রহগুলো সাজানো আছে। আমরা কি বলি আগে শুক্র গ্রহ, আগে বলি পৃথিবী, এভাবে বলি না। আমরা কি বলি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। প্লুটো হারাই গেছে, প্লুটো কিন্তু নাই। দেখো আমি কিন্তু ওই লাইন ধরেই বলছি, আমি কিন্তু উল্টাপাল্টা বলি না। আমি কিন্তু আগে বৃহস্পতি বলি নাই, বৃহস্পতি অনেক বড় গ্রহ বলছি, আগে বলি নাই। আমি কিন্তু ওই লাইন ধরেই বলছি যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তাহলে দেখো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আমি যদি এইখানে চলে আসি, দেখো বুধ সূর্যের অনেক কাছে, তার মানে 1 নাম্বার, শুক্র 2 নাম্বার, পৃথিবী 3 নাম্বার, মঙ্গল 4 নাম্বার, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাহলে কয়টা হয়? আমাদের 8টা আমার গ্রহ। সবচেয়ে লাস্টে কিন্তু আমার নেপচুন, আমি কিন্তু আগে নেপচুন বলি নাই। আমার কিন্তু এই ছোটকালে আমি কিন্তু এভাবে বলতাম বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তারপর প্লুটো বলতাম, ঠিক আছে? ঠিক এরকম। তাহলে আমার দেখো তো কত নম্বরে পৃথিবী? 3 নম্বরে। তাহলে কি হবে অ্যান্সারটা? 3 নম্বরে। তোমার তো মুখস্থ করার দরকার নাই, তোমার যদি মনে থাকে ছোটকালে তুমি কিভাবে পড়ছো তাহলে তো তুমি জানতে পারবা। তাহলে কি হবে অ্যান্সারটা? 3 হবে, হ্যাঁ, তৃতীয় হবে অ্যান্সার। তাহলে মানে এইটা হবে। এবং আমরা জানি হচ্ছে গিয়ে, আমি মানে প্রশ্নটা মানে আনছি কিনা আমি শিওর না। দেখো সূর্যের নিকটতম গ্রহ বুধ, সূর্যের কাছে কোনটা? বুধ। অনেকে আমরা বলি ফেলে পৃথিবী, পৃথিবী কি আমার কাছে? সূর্যের কাছে থাকলে আমরা কবেই পুইরা সার্কার হয়ে যেতাম। পৃথিবীর কাছে কোনটা? দেখো শুক্র, ঠিক আছে? পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। শুক্র না থাকলে আমরা পিছনে দিকে দিব মঙ্গল দিব, কিন্তু আমরা আগে শুক্র দিব। কেন? কারণ আমরা এই পৃথিবী থেকে দূর থেকে কি দেখতে পাই? শুকতারা বা সন্ধ্যা তারা, যেটা শুক্র নামে পরিচিত। তার মানে অফকোর্স আমার কাছে কোনটা? শুক্র। বুঝা গেছে? বুঝে পড়ো, এই তোমরা মুখস্থ করো। এই যে আমি যেগুলো বললাম আমি নিজে এগুলো মুখস্থ কখনো করি নাই, যেটু বুঝে পড়ছি এটা আমার মাথায় আছে, ঠিক আছে? তাহলে কি বললাম আমরা? তৃতীয় গ্রহ। আর যদি বলা হয় পৃথিবীর কোনটা কাছে তাহলে শুক্র, আর যদি অপশনে না থাকে তাহলে দিব মঙ্গল দিব। চতুর্থ না, দেখো কেন চতুর্থ হয় দেখো তো। 1 নম্বরে বুধ, 2 নম্বরে শুক্র, 3 নম্বরে পৃথিবী। এই ছোট্ট 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 করে দেওয়া আছে এখানে, আমি এখানে 1 2 3 করে দিয়েই দিছি, ঠিক আছে? এটা আমি সেদিনও বলছিলাম যে জাতিসংঘের বলছে কি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোনটি। জাতিসংঘের 6টা সংস্থা আছে, যার মধ্যে একটা হচ্ছে কি নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল, যার মেম্বার 15টা,
ঠিক আছে, যার মধ্যে 5টা স্থায়ী আর 10টা অস্থায়ী। সেই স্থায়ী মেম্বারগুলো কোনটা? ওই যে যাদের ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে, মনে আছে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, মনে পড়ে দেখো তো, যার কি আছে ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে। কি 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 বলছিলাম? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, EURFC। ঠিক আছে, কি বললাম দেখো, আমি যদি এখান থেকে দেখি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, এই যে এগুলো যে বসছে এগুলো নড়ে না, এই জন্য বলা হয় এগুলোকে স্থায়ী সদস্য। এগুলো কিন্তু 2 বছর পর পর চেঞ্জ হয়। হ্যাঁ, এগুলো পার্মানেন্ট মেম্বার, ওই যে বসছে এগুলা নড়াচড়া করে না, এবং তাদেরই কি আছে যে ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে। তাহলে আমি কি বললাম? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। তার মানে কি হবে অ্যান্সারটা? কোনটা নাই? এটা আছে বলছি, এটা আছে বলছি, এটা আছে বলছি, তার মানে কি হবে অ্যান্সারটা? জার্মানি হবে। ওকে, এবার দেখো এরকম বিভিন্ন রকম সংস্থা আছে, এগুলো রিসেন্ট হয়েছে। কি বলছে? আউকুস। হ্যাঁ দেখো, আউকুসও বলে, কেউ বলে অকাসও বলে। ঠিক আছে, দেখো আউকুস কেমনে, দেখো AUKUS বলছে যে আউকুস চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি। এখানে সুবিধা আছে, এই নামের মধ্যেই তোমার হচ্ছে গিয়ে দেশের নাম চলে আসছে। AU অস্ট্রেলিয়া, UK তার মানে কি যুক্তরাজ্য, US আস মানে কি যুক্তরাষ্ট্র। তা দেখো অকাস বা আউকুস তুমি যে উচ্চারণ করো না কেন, আমরা বাংলায় উচ্চারণ করতেছি। দেখো এই নামের মধ্যে চলে আসছে অস্ট্রেলিয়া, UK আর USA। তার মানে কি নাই? তুমি বলো কি নাই, কি হবে আনসারটা? এখন তোমরা বলো আনসারটা কি হবে। অনেকে দেখো তো 22, বলো 22-এর আনসার কি হবে? তাহলে কি হবে দেখো তো, আউকুস বা অকাসের মধ্যে অস্ট্রেলিয়া পাইছি, UK পাইছি, US পাইছি, তার মানে কি নাই আমাদের এখানে? কি নাই? জাপান নাই। তাহলে কি হবে অ্যান্সারটা? জাপান হবে অ্যান্সারটা। যদিও তখন হচ্ছে গিয়ে রাশিয়ার রাশিয়া বলতেছি, UK ছিল তখন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, এখন ঋষি সুনাক নাই, এখন UK প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এটাও কিন্তু নতুন এই বছর, এই বেশি দিন হয় নাই, জুলাই মাসে চেঞ্জ হয়েছে, কিয়ের স্টারমার। ঠিক আছে, এখন বর্তমানে ইউকের প্রধানমন্ত্রী, আবার US এর প্রেসিডেন্ট সামনে চেঞ্জ হবে নভেম্বর, তখন আমরা ওটা পড়বো যখন নির্বাচন শেষ হবে। ঠিক আছে, তার মানে নতুন এটা আনসার। তাহলে কি হবে আনসারটা? 22-এর A হবে, জাপান। এবার দেখো শিক্ষা কমিশনের প্রশ্ন আসছে, কোনটা বলছে এখানে? ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? ভারতীয় উপমহাদেশ বলছে, বাংলাদেশ বলতে কি হইতো? বাংলাদেশেরটা আমরা জানি 1972 সালে ডক্টর কুদরতি খুদা কমিশন। আর বলছে উপমহাদেশ মানে ব্রিটিশ আমলে 1882 সালে হয়েছে এটা। উইলিয়াম হান্টার এই কমিশনের প্রধান ছিলেন। যেহেতু যেই মানুষটা প্রধান থাকেন তার নামে কিন্তু কমিশনটা করা হয়, এখানেও ঠিক তাই, জানো আমাদের এখানেও ডক্টর কুদরতি খুদা উনি ছিলেন এই কমিশনের প্রধান, তাই তার নামে। ঠিক এখানেও তাই, হান্টার কমিশন তার নামে। ছেলেরা আবার অন্য কিছু মিন করো না হান্টার দিয়ে, এখানে মানুষের নাম বলছে হান্টার। তাহলে কি হবে অ্যান্সারটা? হান্টার শিক্ষা কমিশন। কি হবে অ্যান্সারটা? C হবে। ঠিক আছে, তাহলে কি হবে? 23-এর C হবে। আমরা শেষ করে দেই। হ্যাঁ, তাহলে আর এ করা লাগবে না। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, আমি একটু বের করে নিই জিনিসটা। না 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 না, প্রতীক দেখাবো। আচ্ছা, কি বলছে জাতীয় প্রতীকে আমার কি কি আছে? আজকে মনে হয় আমি একটা কুইজ দিছিলাম বন্দি পাঠশালার পেজে, জাতীয় প্রতীকের ডিজাইনার। তো আমাদের জাতীয় প্রতীক আমি জানি না তুমি দেখতে পাবা কিনা, আমার সবার হাতেই আছে। আমরা যে বলি না মুখস্থ করি, তাই না? দেখো আমাদের সবারই হাতে সব কিছু আছে। যেমন টাকা থেকে প্রশ্ন আসে, টাকা কিন্তু আমাদের হাতে আছে, আমরা কিন্তু মুখস্থ করতে যাই। বললাম না যে টাকাতে কোন মসজিদের ছবি আছে, আমি টাকা দেখলে বুঝতে পারবো। সো আমাদের জাতীয় প্রতীক, তুমি যদি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা, এটাই হচ্ছে কি আমাদের জাতীয় প্রতীক। যে পয়সার মধ্যে 1 টাকার পয়সা, 1 টাকা পয়সা, তো 1 টাকা হ্যাঁ 1 টাকা পয়সা, হ্যাঁ পয়সা, 2 টাকা,
5 টাকার তোমার এখন যে কয়েন, সেই কয়েনে অবশ্য এখন নতুন 5 টাকার কয়েনে তোমার বঙ্গবন্ধুর ছবি লাগানো আছে। হ্যাঁ, এটা ছড়াই ফেলছেন, আর আগে ছিল। তাহলে 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন তুমি দেখতে পারবা যে একটা ভাসমান ফুল শাপলা আছে। এইটাই আমার কিন্তু জাতীয় প্রতীক। তুমি দেখবা যে জাতীয় প্রতীক কি কি আছে, কি বললাম, ভাসমান ফুল শাপলা আছে। তার মানে একটা পাইলাম, শাপলা। শাপলা তোমার 2 সাইডে তোমার কি আছে, পাট পাতা আছে 2 সাইডে। হ্যাঁ, 2 সাইডে কি আছে, পাট পাতা, মানে কি আছে, পাট আছে। আর উপরের দিকে কি আছে, আমার ধানের শীষ আছে। ঠিক আছে, তার মানে কি আছে, ধান। তার মানে কি পাইলাম আমি, আমাদের তাহলে জাতীয় প্রতীক। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের কি উভয় পাশে 2টি করে, মোট 2টা করে কয়টা স্টার আছে, 4টা। আমি এখানে দেখাই 1 2 3 4। এই দেখো শাপলা ফুল, তারপরে দিকে পাট পাতা, আর এই যে কি আমার ধানের শীষ। তার মানে ধান আছে, পাট আছে, শাপলা আছে, আর কি আছে, 4টা তারকা আছে। আর এটা ডিজাইনার কামরুল হাসান। এইখান থেকে এর চেয়ে বাইরে জাতীয় প্রতীক নিয়ে কোনো প্রশ্ন আসে না। তাহলে এখন তোমরাই বলো কি হবে। আবার ধান পান অপশন আছে, দেখো পান দাব আছে, ধান পাট শাপলা, ধান পান শাপলা, ধান পান পাট, উল্টাপাল্টা করলে চলবে না। এই জন্য আমি কিনে যাবো পরীক্ষার হলে নকল। হ্যাঁ, নকল নিয়ে যাবা, যে পয়সা নিয়ে যাবা, যে আমি নিয়ে আসছি। এই যে এটা আমার 1 টাকার কয়েন, 1 টাকার কয়েনে তুমি একটা প্রশ্ন আসে যে সবার জন্য শিক্ষা, এটা আমার কোন কয়েনে আছে। আমি 2 টাকার কয়েনটা মানে আমার কাছে আছে, 2 টাকার কয়েন তুমি লেখা দেখবা আগের কয়েনে, সবার জন্য শিক্ষা, এডুকেশন ফর অল, এটা বিউপিতে প্রায় আসে। কয় টাকার কয়েনে লেখা আছে। তারপর এই যে দেখো পরিকল্পিত পরিবার, সবার জন্য হচ্ছে গিয়ে খাদ্য, এই যে 1 টাকার আগের যে 1 টাকার যে কয়েনটা, এইখানে লেখা আছে। তুমি যদি নিয়ে যাও তাহলে তোমার জন্য তো আর কষ্ট করে মুখস্থ করা লাগবে না। তাহলে আমরা কি পাইলাম, ধান, পাট, আর কি তোমার শাপলা। তাহলে কি হবে, এই যে বি হবে অ্যান্সার। 24-এর বি দিছো সবাই? হ্যাঁ, 24-এর বি, ধান পাট শাপলা। ওকে, এবার আসো আমাদের কি আসছে, কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই। এইগুলাকে বলা হয় সমুদ্র বন্দরবিহীন দেশ। মানে আশেপাশে সমুদ্র নেই, সমুদ্র বন্দরবিহীন দেশ। ধরো একটা দেশ, এই দেশের চারদিকে কোনো সমুদ্র নাই, তার মানে কি আছে, চারদিকে হয় দেশ আছে, নাহলে মাটি দ্বারা সে আবদ্ধ হয়ে আছে, বা দেশ দ্বারা আবদ্ধ আছে, বা ভূ দ্বারা আবদ্ধ আছে। এই জন্য বলা হয় কি, ভূ দ্বারা বেষ্টিত দেশ। আশেপাশে কোনো সমুদ্র নাই। আমরা কি সমুদ্র বন্দরবিহীন দেশ না, কারণ আমাদের এক সাইড দিয়ে কিন্তু সমুদ্র আছে, তার মানে আমাদের সাথে সমুদ্র আছে, তার মানে আমাদের সমুদ্র বন্দরও আছে। কিন্তু কিছু কিছু দেশে যাদের কি আছে, সমুদ্র নাই, চারপাশে ভূ, মানে কি দেখবা কি দেশ দ্বারা আবদ্ধ, চারদিকে সে দেশ দ্বারা আবদ্ধ হয়ে আছে। ইংলিশে আসবে ল্যান্ড লকড কান্ট্রি, তার মানে চারপাশে ল্যান্ড দ্বারা সে লকড হয়ে আছে। ঠিক আছে, ল্যান্ড লকড কান্ট্রি। এই যে এখানে অ্যান্সার অনুযায়ী থাইল্যান্ডে সমুদ্র আছে, জাপানও সমুদ্র আছে, ফ্রান্সের আশেপাশে সমুদ্র আছে, তার মানে কি হবে অ্যান্সার, ভুটান। ভুটানের চারদিকে সে দেশ দ্বারা আবদ্ধ। আফগানিস্তানও কোনো সমুদ্র বন্দর নাই, আফগানিস্তান এরকম চারদিকে কি ল্যান্ড লকড কান্ট্রি আর কি। এই যে এখানে ছবি দেওয়া আছে, এই যে দেখো ভুটান লেখা আছে না, এই যে ভুটান লেখা আছে, দেখছো, এশিয়ার কান্ট্রির মধ্যে। নেপালও তাই, নেপালও কি ল্যান্ড লক কান্ট্রি, আফগানিস্তানও ল্যান্ড লক কান্ট্রি। তাহলে কি হবে অ্যান্সারটা, ভুটান হবে। তাহলে কি হবে অ্যান্সারটা, বি হবে অ্যান্সার। দেখো যারা বলতেছিলা যে কত টাকাতে ভর্তি হতে পারবে, আমাদের কোর্স ফি বর্তমানে 3000, কিন্তু তুমি যদি এই প্রোমো কোডটা ইউজ করো KHA খ 700, তুমি এই প্রোমো কোড দিয়ে তুমি 700 টাকার ডিসকাউন্ট পাবা 10ই সেপ্টেম্বর পর্যন্ত। তার মানে তুমি এখন 2300 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ঠিক আছে, 2300 টাকাতে তুমি ভর্তি হতে পারবা এই কোর্সে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। সো এবং এই কোর্সে তুমি 2300 টাকা দিয়ে জিকে, বাংলা, ইংলিশ, সাথে তুমি হার্ড কপি পেয়ে যাবা, প্রশ্ন ব্যাংক প্লাস মডেল টেস্ট কোশ্চেন প্লাস OMR। এবং হ্যাঁ, আমরা জাহাঙ্গীরনগরের জন্য যে ম্যাথ থাকে, IQ থাকে, সেগুলোরও কিন্তু ক্লাস থাকবে। ম্যাথ IQ থাকে হচ্ছে গিয়ে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি থাকে IQ, CUতে থাকে, প্লাস গুচ্ছের জন্য ICT, সব ক্লাসই হবে। ঠিক আছে, আমরা গত বছরও নিচ্ছিলাম, এবারও হবে, সব ক্লাস হবে। হ্যাঁ ম্যাডাম, আমি চাকরি প্রার্থী, তবুও ভার্সিটি ক্লাসগুলো থেকে অনেক কিছু শিখলাম। হ্যাঁ, এটা ঠিক, তাই না, যে আমরা যে পড়াচ্ছি সাধারণ জ্ঞান, এগুলো কিন্তু চাকরির, আমি নিজেও চাকরির পরীক্ষার্থী ছিলাম এক সময়। ঠিক আছে, হ্যাঁ, মেধা না কোটা, ওইসব জায়গায় গিয়ে ধরা খেয়ে গেছি আর কি। হ্যাঁ, মানে আমি যখন পাশ করছি তখন আমি
টানা মনে হয় 2 বছর আমি চেষ্টা করছি, হ্যাঁ, তারপর আমি হাল ছেড়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, আমার খুব এই ছিল যে একটা সরকারি চাকরি, কিন্তু হয় নাই আর কি। তো যাই হোক, এই মেধানা কোটারিতেই আটকে গেলাম আর কি। হ্যাঁ, এখন হইতে পারে 93% কোটা হলে অবশ্যই কি হয়ে যেত। এখন তো হ্যাঁ, মেধায় 93% মেধা কোটা না এখন। সো তো যাই হোক, যেটাই কষ্ট লাগে আর কি। হ্যাঁ, তখন যে মানে এই চাকরির জন্য কিন্তু সাধারণ জ্ঞান শিখছি। আমার সাধারণ জ্ঞান শেখা কিন্তু আসলে বিসিএস এর কারণে, আর অন্য কোনো কারণ ছিল না। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হয়ে আমি বিসিএস এর জন্য আজকে আমার সাধারণ জ্ঞান শেখা এইভাবেই করে শেখা, কারণ আমার জন্য কষ্ট ছিল আর কি। তখন আমি ইজি ওয়েতে শিখতাম আর কি। আচ্ছা, আমরা চলে যাবো, বেশিক্ষণ নাই, আমার 5টা প্রশ্ন বাকি। আমাদের জাতিসংঘ, বললাম না জাতিসংঘ থেকে প্রশ্ন প্রায় হয়, খুবই গুরুত্বপূর্ণ সংস্থা। আমাদের জানি জাতিসংঘ এখন বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস, সে হচ্ছে পর্তুগালের, এবং উনি 9ম মহাসচিব। মানে তার মানে উনি বর্তমানে আমাদের মহাসচিব হচ্ছে কি 9ম। প্রশ্ন এভাবে আসে, জাতিসংঘের মহাসচিব কোন দেশের, বা জাতিসংঘের মহাসচিব হচ্ছে গিয়ে কোন মহাদেশের, এরকম, বা উনি কোন দেশের নাগরিক, এরকম আসে। আমি কি বললাম, উনি পর্তুগালের। পর্তুগালের মানুষজনকে আমরা কি বলি, পর্তুগিজ। এই যে একটা বিখ্যাত খেলোয়াড় আছে CR7, হ্যাঁ, সো কি ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যাঁ, সেও কিন্তু পর্তুগালের, হ্যাঁ, খেলোয়াড়। তার মানে সেও পর্তুগিজ। তার মানে কি হবে, পর্তুগালের নাগরিক থেকে আমরা পর্তুগিজ বলি। হ্যাঁ, একটা ব্যাপার একটু ক্লিয়ার হতে চাই, সেটা কোশ্চেনের পাশে ঢাবি খ 2018 এটার পাশে লেকচার 25 জিনিসটা। ও আচ্ছা, লেকচার 25 হচ্ছে কি আমি গত বছর 23 ব্যাচে যে লেকচারে পড়াইছিলাম। ও, এটা পড়াইছিলেন ক্লাসে? হ্যাঁ, ক্লাসে পড়ানো এটা, এবং ছক করে পড়ানো আছে যে 9 জন মহাসচিবের নাম এরকম ছক করে পড়ানো আছে। ঠিক আছে, এই যে যারা পাস করে তারা জানে যে আমার যারা পিডিএফ তারা দেখতে পারবে যে আমি ছক করে এবার দিয়ে দিচ্ছি, এবং কোন দেশের নাগরিক কবে জয়েন করছে সেটাও আমার দেওয়া আছে। হ্যাঁ, ওই জন্য আমি দিচ্ছি যে আমি কোন লেকচারে এটা পড়াইছিলাম আর কি। তাহলে কি 9ম মহাসচিব, উনি কোন দেশে বললাম, পর্তুগাল। এখন আরেকবার প্রশ্ন আসছে উনি কোন মহাদেশে। তাহলে এবার বলো দেখি, পর্তুগাল কোন মহাদেশে পড়ছে? এবং আমাদের এশিয়া থেকে 2 জন হয়েছে মহাসচিব, 2 জন। একজন হচ্ছে গিয়ে বান কি মুন। আচ্ছা, আগে ওই নামটা দিলে ভালো হইতো, যে আগে ছিল উথান্ট, যে নাকি 71-এর যুদ্ধের সময় সে জাতিসংঘের মহাসচিব ছিল, বেটা মায়ানমারের। ঠিক আছে, হ্যাঁ, আর হচ্ছে দক্ষিণ কোরিয়ার কি বলে বান কি মুন 2 বার হয়েছে মহাসচিব পরপর। তাহলে কি বললাম আমরা, যে উনি কোন মহাদেশে, ঠিক বলতে পারবো যে পর্তুগাল কোন দেশে, কোন মহাদেশে পড়ছে? আমরা জানি ইউরোপ মহাদেশে পড়ছে। তাহলে কি হবে, ইউরোপ মহাদেশে। দেখো, আমরা কিন্তু অনেক কিছু পড়াই ফেলতেছি। হ্যাঁ, অনেকে বলছে ইউরোপ, হ্যাঁ, গুড। আরিফুল ইসলাম বলছে ইউরোপ, হ্যাঁ। এবার দেখো, এই যে কোশ্চেনটা, শিক্ষা চিরন্তন আর শিক্ষা অনির্বাণ, প্রায় গন্ডগোল করে। একটা তো শিক্ষা চিরন্তন আর একটা শিক্ষা অনির্বাণ। আমি যখন পড়াই স্থাপত্য ভাস্কর্য, যারা ঢাকায় থাকে তাদের জন্য সুবিধা, যে আমি করি কি এভাবে ম্যাপ দেখে পড়াই, ম্যাপ এঁকে পড়াই কোথায় কোন জায়গাটা কি আছে। কারণ এক লাইন ধরে আমাদের কিন্তু ভাস্কর্যগুলা, আমি যদি কারণ বাজারকে যদি বেস করে ধরি, হ্যাঁ, ওই কারণ বাজার থেকে আমি যদি বলি হচ্ছে গিয়ে তোমার যে একটা আছে না ভাস্কর্য, ওখান থেকে আমি সোজা আগাইলে কিন্তু আমার এক লাইন ধরে ঢাকা ভার্সিটি পর্যন্ত কিন্তু অনেক ভাস্কর্য। ঠিক আছে, তো তখন তুমি যদি ব্যাপারে পড়ো তোমার জন্য ইজি হবে। আচ্ছা, যাই হোক, এখন শিক্ষা অনির্বাণ আর যে শিক্ষা চিরন্তন, দুইটা কোন জায়গায়? শিক্ষা অনির্বাণ আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে, ঢাকা সেনানিবাসে। তাহলে বাকি রইল কি শিক্ষা চিরন্তন। তুমি দেখতে পাচ্ছ আমার পিছনে একটা, দেখো যে আগুন জ্বলতেছে এখানে, এই যে এখনো তো আছে না, এটা তো বন্ধ করে নাই, আছে। হ্যাঁ, এই যে আগুন জ্বলতেছে আর বাংলাদেশের পতাকা দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে। তাহলে কি হবে অ্যান্সারটা, সোহরাওয়ার্দী উদ্যান। মেহেরপুরে হচ্ছে গিয়ে আমার আরেকটা মুজিবনগর স্মৃতিসৌধ, এটাও তো ভাঙচুর করে ফেলছে মনে হয়। খুবই সুন্দর একটা কিন্তু মানে কমপ্লেক্স ছিল আমাদের পুরো মুক্তিযুদ্ধ সম্পর্কিত, যেখানে আমাদের কি হয়েছিল, আমাদের প্রথম যে অস্থায়ী সরকার শপথ নিয়েছিল 17 এপ্রিল। আমার ফেসবুকের কাভার ফটো ওই জায়গাটা, যেখানে শপথ নিচ্ছে, যে জায়গাটা দাঁড়ানো সেই জায়গাটা। গাজীপুরে আমি সেদিন পড়াইছিলাম হচ্ছে কি জাগত চৌরঙ্গি। তাহলে ঢাকা সেনানিবাসে কি বললাম আমরা, শিক্ষা অনির্বাণ। তাহলে রইল বাকি কি এক, তাই না? তাহলে সোহরাওয়ার্দী উদ্যান হবে অ্যান্সারটা। তারপর আসো হচ্ছে গিয়ে বিশ্বযুদ্ধ থেকে প্রশ্ন আসছে। আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা দেখছিলাম যে অ্যাটম বোমার পড়লে কি হইতে পারে, তাই না? পারমাণবিক বোমা পড়ছিল, অ্যাটম বোমা জাপানের 2টা শহরে।
একটা হিরোশিমাতে একটা নাগাসাকিতে। 6 অগস্ট 9 অগস্ট দুইটা বোম পড়ছিল, একটা বোম পড়ছিল, একটা বোমের নাম লিটল বয় আর একটা নাম কি ফ্যাটম্যান। ঠিক আছে, তার মানে দুইটা বোমা পড়ছিল। কি বলছে যে প্রথম বোমাটার নাম কি হিরোশিমা। আমি কি দেখো আমি কি বলছি, হিরোশিমা বলছি, দেন পড়ছে নাগাসাকি। আমি কিন্তু নাগাসাকি আগে বলি নাই, আগে বলছি হিরোশিমা। তার মানে বোম পড়ছে আগে হিরোশিমাতে, পরে পড়ছে নাগাসাকিতে। তো এখন কি বলছি, বোম পড়ছে লিটল বয় ফ্যাটম্যান। এখন পরীক্ষা প্রশ্ন কোন বোমটা কোথায় পড়ছে, তাহলে আমরা কি মনে রাখবো, বাচ্চা ছেলেটা আগে পড়ে গেছে আর মোটাটা আমি নিজেরে বলি যে আমি পড়ছি হেলতে দুলতে পরে, কারণ আমি মোটা মানুষ, তার মানে ফ্যাটম্যান। ঠিক আছে, আমি পরে পড়ছি, তার মানে পরে পড়ছে 9 অগস্ট হিরোশিমা নাগাসাকি, কারণ আমি পরে বলছি নাগাসাকি। তাহলে 6 অগস্টে হিরোশিমা। তাহলে বাচ্চাটা আগে পড়ে গেছে। ঠিক আছে, বাচ্চাটা আগে পড়ে গেছে, তাহলে কি হবে এখানে অ্যান্সারটা লিটল বয় হবে। ওকে, কি হবে অ্যান্সারটা লিটল বয় হবে। ঠিক আছে, তাহলে ফ্যাটম্যান যেটা আসে তাহলে অ্যান্সারটা পারবা না। যদি বলা হয় নাগাসাকিতে কোন বোমাটা পড়ছে, তাহলে হবে ফ্যাটম্যান, কারণ নাগাসাকিতে পরে পড়ছে। এই জন্য দেখবা হিরোশিমা দিবস 6 অগস্ট, নাগাসাকি দিবস কিন্তু 9 অগস্ট। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সারটা লিটল বয় হবে। আর ফ্যাটম্যান কি নাগাসাকিতে পড়ছে, তাহলে উল্টাপাল্টা কইরো না। তাহলে লিটল বয় ফ্যাটম্যান, আবার অনেকে বলে কি লিটল ম্যান ফ্যাট বয় বলে ফেলায়। ঠিক আছে, না, তাহলে কি হবে লিটল বয় মানে বাচ্চা ছেলে মোটা মানুষ, বাচ্চা ছেলেটা আগে পড়ে গেছে, মোটাটা হেলতে তুলতে পড়ছে, এটা মনে রাখবা। এবার দেখো ক্রিকেট থেকে প্রশ্ন আসে, বলো আমরা সম্প্রতি পাকিস্তানকে কিন্তু টেস্ট সিরিজে আমরা হারাইছি, দুইটাতেই আমরা 2-0 টেস্ট সিরিজে হারাইছি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বলতে পারে সম্প্রতি আমরা কোন দেশকে টেস্টে হারাইছি, টেস্ট ম্যাচে পাকিস্তানকে আমরা টেস্ট সিরিজ জয় করছি 2-0-তে, না বাংলা ওয়াশ করছি আমরা। তো আমরা যেই এতে খেলি, পিচে খেলি, আমরা জানি যে ক্রিকেট পিচের দৈর্ঘ্য 22 গজ। এই যেখান থেকে, হ্যাঁ এই যে এখানে সবুজ রঙের যেখান থেকে 22 ইয়ার্ড, হ্যাঁ 22 গজ। ঠিক আছে, এই যে স্ট্যাম্প টু স্ট্যাম্প 22 গজ, এই যে 22 ইয়ার্ড লেখা আছে 22 গজ। পরীক্ষায় প্রশ্ন আসছে ফিটে, বলবা হায় হায় পড়ে গেলাম 22 গজ, পরীক্ষায় আসলো ফিটে, তাহলে কেমনে করে করবো। আমরা জানি 3 ফুটে 1 গজ, তাহলে 1 গজ সমান 3 ফুট। আমরা ছোটকালের অঙ্ক করি, ঠিক আছে, তাহলে 22 গজ সমান কি হবে 22 × 3 গুণ করো, তাহলে কত হবে 66 ফুট। বাংলিশ করে ফেলতে 66, আবার ফুট ফিট, তাহলে কি হবে অ্যান্সারটা ডি হবে অ্যান্সার। বুঝা গেছে, তাহলে কি হবে 66 ফুট। দেখো 22-কে 3 দিয়ে গুণ করবা, 3 ফুটে 1 গজ, তাহলে আমার চলে আসছে 66 ফুট। লাস্ট কোশ্চেন মনে হয়, হ্যাঁ কি বলতে দেখো, নিচের কোনটি বাংলাদেশ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজের হিসেবে ঘোষিত হয়েছে। আগে আমরা জানি আমাদের বাংলাদেশে 3টা বিশ্ব ঐতিহ্য, 3টা, ঠিক আছে 3টা বিশ্ব ঐতিহ্য। 1 নম্বরে 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে। কেউ আসো বাগেরহাটের? আমি মসজিদটা লিখতে ভুলে গেছি। এই যে 60 গম্বুজ মসজিদ কোথায়, এই যে দেখো 60 গম্বুজ মসজিদ, আমি অনেক ছোটকালে গেছিলাম, যেন আমার ছবি নাই। 2 নম্বরে হচ্ছে গিয়ে আমার পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার নওগাঁতে, এটাও আমার এখনো যাওয়া হয় নাই। সবই আমার না টার্গেট আছে যে বাংলাদেশের সব জেলা ঘোরা। আর 3 নম্বরে সুন্দরবন। তাহলে বলো তোমার বলা বলছে কোনটা আমাদের বিশ্ব ঐতিহ্য, তার মানে একটা অ্যান্সার চাইছে কোনটা, তাহলে কি হবে অ্যান্সার বুঝতে পারছো। আমার 3টা জানলে আমি জানতে পারবো কি হবে অ্যান্সার। তাহলে কি হবে অ্যান্সারটা 60 গম্বুজ মসজিদ। ওকে, হ্যাঁ দেখছো এই যে সুন্দরবন, এটা সুন্দরবন, তার মানে 3টা। এবং সুন্দরবন এটা প্রায় আসে 6 ডিসেম্বর 1997 ঘোষণা করছে আর কি। তাহলে কি হবে অ্যান্সারটা 60 গম্বুজ মসজিদ। তোমাকে যদি না জানো তখন তুমি অ্যান্সারটা করতে পারবা না, দেখা যাবে অন্য কিছু দেখাই দিয়ে আসবা। তাহলে এইটাই এই হচ্ছে কি আমাদের এই 3টা বাংলাদেশের কি বিশ্ব ঐতিহ্য। এখান থেকে প্রশ্ন এখন প্রায় হয়। তাহলে আমরা আজকে এই 30টা প্রশ্ন পড়লাম, শুধু 30টা প্রশ্ন না, এর সাথে সাথে আমরা আরো অনেক কিছু প্রশ্ন পড়ছি, ঠিক আছে। তার মানে তোমরা কিন্তু শুধু আজকে মানে হ্যাঁ এই 30টা প্রশ্নের উপরে মানে আমরা আজকে অনেক কিছু পড়ে ফেলছি, হ্যাঁ। তার মানে আমরা এইভাবে করে যদি কোশ্চেন সলভ করি তাহলে কিন্তু আমরা শুধু ওই প্রশ্ন না, তার সাথে আরো অনেক কিছু প্রশ্ন আমরা পড়ে ফেলতে পারি। ওকে, হ্যাঁ আগের ক্লাসের এক্সামটা হয়ে গেছিল, আজকে আমাদের রাতে হবে বাংলা এক্সাম, গতকালকে বাংলা ক্লাসের, আর আজকে আমার ক্লাসের পড়ার এক্সাম হবে আগামীকাল।
যেহেতু তোমার কালকে বাংলা এক্সামটা হয় না, এই জন্য তোমরা আজকে বাংলা এক্সাম দিবা রাতে, আর আগামীকাল দিবা সাধারণ জ্ঞানের এক্সাম। ওকে, তাহলে বলো তোমরা ক্লাসটা কেমন লাগছে? হ্যাঁ, আমি 30টা প্রশ্ন পড়ালাম, সাথে আরও অনেক কিছু তথ্য দিছি যাতে তোমার যেন পড়া হয়ে যায়, যে এই সম্পর্কে তুমি যদি এইভাবে করে পড়ো, যে একটা পড়া থেকে যদি আরেকটা পড়ার সাথে সম্পর্ক করে পড়ো, তখন তোমার সাধারণ জ্ঞানটা ইজি লাগবে। আর যারা ভর্তি হইতে গেলে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা ভর্তি হইতে পারবা, যেটা আমাদের ক্যাপশনেও দেওয়া আছে। আগে ক্লাসের এক্সাম কি হয়েছিল? হ্যাঁ, বললামই তো হয়েছিল। ওটা লিঙ্ক এখন আর নাই, ওটা পরীক্ষাটা হয়ে গেছে। আচ্ছা, মুন্না বলছে খুব ভালো, এক্সাম কখন কিভাবে দিতে পারবো? আচ্ছা, এক্সাম বন্দি পাঠশালার পেজে পাবলিশ করা হবে লিঙ্ক, তোমার সেই লিঙ্কের মাধ্যমে পরীক্ষা দিতে পারবা। আজকে এটা বাংলাটা কালকে যে ক্লাস করছো সেই বাংলা ক্লাসের এক্সামের লিঙ্ক তোমরা আজকে রাতে পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ এভাবেই সামনের সপ্তাহে আবারও আমরা এরকম ক্লাস নিয়ে আসবো। আমরা বিউপির জন্য আলাদা মানে ইংলিশ ভার্সনে মানে ক্লাস নিব। হ্যাঁ, যে ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো কেমন হয়, তখন আমরা ইংলিশ ক্লাস পাইবা না, সেটা কিন্তু আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন আমরা ইংলিশে নিয়ে আসবো, কারণ তুমি তাহলে বুঝতে পারবা যে প্রশ্নগুলো কীরকমভাবে হয়। 10টার পরে পাবা আজকের ক্লাসের লিঙ্ক, 10টার পরে পাবা, 10টা থেকে তোমরা এক্সাম দিতে পারবা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। তাহলে আমরা ইনশাল্লাহ আবারও চলে আসবো নেক্সট কালকে আমাদের ইংরেজি ক্লাস, ইংলিশ লেকচার 2, আর আমরা সামনে আবারও আমাদের এরকম করে ফ্রি ক্লাসগুলো চলবে। তোমরা ক্লাসগুলো করলে তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ আমরা প্রাইভেট গ্রুপে কীভাবে ক্লাসগুলো নিব। সো যদি যারা ভর্তি হতে চাও তারা এই লিঙ্কের মাধ্যমে এখনও তোমরা প্রোমো কোড ব্যবহার করে ডিসকাউন্ট দিয়ে তোমরা ভর্তি হতে পারবা। ওকে, হ্যাঁ, কয়টা থেকে পাবলিশ হবে পরীক্ষার লিঙ্ক? 10টার পরে পাবা, পরীক্ষার লিঙ্ক 10টার পরে পাবা, তোমরা পরীক্ষা দিতে পারো। আজকে পরীক্ষা হবে বাংলা, কালকে হবে হচ্ছে কি সাধারণ জ্ঞান। ওকে, তাহলে সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।